হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। কোথায় ছিলাম, কেন ভিডিও বানাচ্ছিলাম না, এসব নিয়ে যদি আপনাদের মনে প্রশ্ন জাগে তাহলে আমি বলবো যে ইয়েস, আমি এআই দিয়ে হয়তো রিপ্লেস হয়ে গিয়েছিলাম। অনেকেই হয়তো মনে করতে পারে, কিন্তু রিসেন্টলি আমি এআই দিয়ে রিপ্লেসড অবস্থায় এআইকে ব্যবহার করে আমার ডেইলি লাইফে অনেক কাজ করছি। সো আমি প্রম্পট দিচ্ছি এবং আমাকে সুন্দর অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে। সো লাস্ট উইকেও সিমিলার এরকম একটা কাজ আমি করতে যাচ্ছিলাম। সো আমি একটা প্রম্পট দিলাম এবং তারপরে এআই আমাকে একটা বিশাল একটা ই কমার্স অ্যাপ্লিকেশনের শপিং কার্ট মডেলটা বানিয়ে দিল। সো আমি অনেক কোড পেলাম, পরে কোড খুলে চোখ বোলাচ্ছিলাম, অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্যাটার্ন, অনেক বেশি কোড, অনেক সুন্দর জিনিস, আউটপুটও মোটামুটি ভালো। সো সাডেনলি আই রিয়েলাইজড যে তাহলে তো আমার কোড করার দরকার নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মাথায় এটাও আসলো যে আচ্ছা, এই কোডটা যে আমাকে সে দিল, এই কোডটা তো আমার মূলত লায়াবিলিটি হয়ে গেল। এই যে কোডটা, এই কোডটা আসলে কারেক্ট কিনা সেটা তো আমাকে দেখতে হচ্ছে প্রত্যেকবার। সো কি হচ্ছে, সেটা আমার সময় বাঁচাচ্ছে নাকি সময় বাড়াচ্ছে, সেটা নিয়েও আমার একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে এই লাস্ট কিছু দিনে, যতদিন আমি এআই নিয়ে কাজ করছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং লুপ শেয়ার করতে যাচ্ছি, যেটাকে আমি নাম দিয়েছি দ্য এআই কোড লুপ। এবং বিগিনার, মিড লেভেল বা সিনিয়র যে কোনো কেউ এই লুপটা ফলো করে বর্তমান যুগে এআইকে সাথে নিয়ে বেস্ট আউটপুট আপনাদের কোডিংয়ে বের করে নিয়ে আসতে পারবেন। সেই সাথে এই ভিডিওটা আমাদের লার্নার কমিউনিটিতে যেসব মিসকনসেপশন আছে সেই সমস্ত জিনিসের যুক্তি দিয়ে আপনাদেরকে এআই এর হাইপ, এআই অ্যাকচুয়ালি আমাদের কোড কিভাবে আমরা এআই দিয়ে কোড করছি, আলটিমেট ফিউচারে কি হতে যাচ্ছে, সব কিছু নিয়ে আমার একটা খুবই ইনসাইটফুল একটা ভিডিও হতে চলছে। এবং আমার এই কয়েকদিনের এআই নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিছু ডিসিশন দিব যেটা আমি মনে করি। এবং এই ভিডিওটা আমি মনে করি বাংলাদেশের লার্নার কমিউনিটি যারা আমাকে বিশ্বাস করেন বা আমার কথাকে ইউজফুল মনে করেন তাদের জন্য একটা বড় লাইফ লেসন হতে যাচ্ছে। যারা শেষ ওয়ার্ডটা পর্যন্ত এই ভিডিওটা দেখবেন তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এই ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে এসছে কিনা। এবং এইটা হয়তো সামনের দিনে আপনার ক্যারিয়ারকে তৈরি করতে একটা বিশাল ভূমিকা পালন করবে। এর আগে আমি একটা এআই নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা 1.5 লাখ 2 লাখের বেশি মানুষ দেখেছিলেন, যেটা বাংলাদেশের এআই নিয়ে এআই কিভাবে কাজ করে, এআইয়ের একটা কনটেক্সচুয়াল ধারণা আপনাদের যে কোনো বিগিনার লেভেলের মানুষকেও দিয়েছিলাম আমি। এই ভিডিওটা আপনাকে ঠিক তার পরের স্টেপটা, যারা ডেভেলপিং বা লার্নিং নিয়ে কনফিউজড আছেন যে কোড করা লাগবে কি করা লাগবে না, কিভাবে কোড করা লাগবে, ইন্ডাস্ট্রিতে কিভাবে যাব, এই সব কিছু নিয়ে আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে বলি একজন বিগিনার কিভাবে চিন্তা করে। ধরুন আপনাকে একটা কাজ দেওয়া হলো যে একটা ই কমার্সের জাস্ট শপিং কার্ট মডিউলটা আপনাকে কমপ্লিটলি করতে বলা হলো। সো আপনি তখন কি করলেন, যে কোনো একটা এআই অ্যাসিস্টেড এজেন্টিক আইডি যেমন কার্সার বা ইভেন ভিএস কোড, হ্যাঁ, বা ক্লড কোড, যে কোনো জায়গায় যে আপনি সিম্পলি একটা প্রম্পট দিবেন। এবং আপনি তখন কি করলেন যে ঠিক আছে, আপনি একটা প্রম্পট দিলেন, ডিজাইন অ্যান্ড ডেভেলপ অ্যান ই কমার্স শপিং কার্ট মডিউল ফর মি, সিম্পলি একটা লিখলেন। সো লেখার পরে কিছুক্ষণ ওয়েট করলেন, সুন্দর করে, যেহেতু খুবই কমন একটা জিনিস, আপনাকে খুব সুন্দর করে একটা আউটপুট দেওয়া হলো। তো আউটপুটটা দেখতে কেমন হলো, ধরে নেন আপনার আউটপুটটা দেখতে এরকম একটা হলো, ঠিক আছে, এইরকম দেখতে নর্মালি একটা শপিং কার্ট যেরকম হয়। তো সেখানে বাম পাশে আমরা একটা প্রোডাক্ট লিস্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটার পাশে একটা করে ক্রস বাটন আছে যেন শপিং কার্ট থেকে রিমুভ করা যায়, এবং প্লাস মাইনাস আইকন আছে যেন আমি কোয়ান্টিটি বাড়াতে পারি। এবং ডান পাশে সেগুলো টোটাল প্রাইসটা হিসাব করে সাব টোটাল, ডিসকাউন্ট অ্যাপ্লাই করলো, ট্যাক্স অ্যাপ্লাই করলো, ফাইনালি টোটালটা আপনাকে দিল। সো সুন্দর একটা ইউআই দিয়েছে এবং ফাংশনাল, আপনি দেখলেন সুন্দর মতো কাজ করছে। এইটার সাথে সাথে সে আপনাকে একটা লার্জ সোর্স কোড দিয়েছে, যেই সোর্স কোডটা আপনি লেখেননি। ক্লিয়ার? এইটুকু আপনারা সবাই জানেন এবং আমরা রেগুলারলি এটা করছি। এবং এই অবস্থায় একজন বিগিনার যেটা দেখতে পারে যে সে হয়তো ব্রাউজ করে সবকিছু দেখে মনে করলো যে ওকে ফাইন, খুব সুন্দর কাজ করছে, তাহলে তো আমার এই কোডিংটা আসলে করা লাগলো না। তার মানে আপনি প্রথমে ফ্যাসিনেটেড হলেন এবং আপনার কাছে মনে হলো যে কোডিংটা তাহলে এখন আপনার জন্য আসলে জানার দরকার নেই। কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থেকে যেই ব্যক্তি এআই আসার আগেও এআই ছাড়া কোড লিখত এবং যে এআই আসার পরেও এআইকে ব্যবহার করে কোড লিখছে, তার থিঙ্কিংটা কেমন হবে? ধরুন আমার ক্ষেত্রে থিঙ্কিংটা হবে, আমার প্রথম অবিশ্বাস জন্মাবে। অবিশ্বাস জন্মানোটা কোনো নেগেটিভ কাজ না। আমাদের কমিউনিটিতে যেটা করা হয়, যখনই কেউ এআই এর প্রতি অবিশ্বাস শো করে তখন সেটাকে একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরা হয়। কিন্তু অ্যাকচুয়ালি একজন ইঞ্জিনিয়ার কিন্তু অবিশ্বাস করেই সামনে আগাবে। সেটাই কিন্তু এআই আসলে রেকমেন্ড করে যে দেখুন, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, সো আপনি আমাকে অর্ডার করবেন, আমি সবসময় রাইট নাও হতে পারি, আপনি আমাকে সেটা গাইড করে করে করিয়ে নেবেন। দ্যাটস এআই ডিমান্ডিং টু ইউ। কিন্তু আমরা অ্যাপ্রোচটা চেঞ্জ করি। সো তাহলে আমার অ্যাপ্রোচটা কি হবে? আমি সিম্পলি প্রথমেই এই কোডটা হচ্ছে আমার কিন্তু মূলত উদ্দেশ্য ছিল, নট দ্য আউটপুট। আমি মোর এই কোডটার দিকে ফোকাস করব। এবং আমি তখন আমার মনে প্রথম যে কোশ্চেনটা আসবে যে কোন ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ডে এই জায়গাটায় আসলে কিছু একটা ভুল হতে পারে। হ্যাঁ, কোড হয়তো আমাকে দিয়েছে, সবকিছু ফাংশনাল আছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমি নিয়ে গেলে কোন জায়গাটায় মোস্ট কমনলি এআই ভুল করতে পারে। ক্লিয়ার?
এবং সেখানে যে উত্তরটা আমার মাথায় সবার আগে আসবে সেটা হচ্ছে মানি ক্যান বি স্টোলেন। টাকাটা চুরি হতে পারে। কিভাবে? কারণ হচ্ছে আমরা যদি শপিং কার্টের ক্ষেত্রে যাই, একটা শপিং কার্টের গোল্ডেন রুল হচ্ছে মানি যেটা প্রাইস, প্রোডাক্টের প্রাইস যেটা, সেটা কখনোই ইউজারের কাছ থেকে নেওয়া যাবে না। ক্লিয়ার? সো আমি একটু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বলি। ধরুন আমরা এই যে আউটপুটটা পেলাম এর কাছ থেকে, সেখানে কি হয়েছে? এই যে প্রোডাক্টটা কার্টে যে এসছে, তাই না? এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসিংটাও তো এখানেই আছে, এই ফ্রন্ট এন্ডেই আছে, তাই না? আপনি যদি এই ফ্রন্ট এন্ডের প্রাইসের উপরে টোটাল করে আপনি যদি এখানে ভ্যালু দেখান এবং যখন আমি ফাইনালি সাবমিট করব এটা, যেটা সার্ভার আমার এই টোটালটা নিবে আমার কাছ থেকে, আমি যদি এই টোটাল প্রাইসিংটা ফ্রন্ট এন্ড থেকে নেই এবং প্রোডাক্টের প্রাইসিংগুলো যদি ফ্রন্ট এন্ড থেকে নেই, তাহলে কিন্তু এটা কখনোই ভালো কিছু হলো না। কারণ আমরা জানি যে আমাদের ব্রাউজার থেকে কিন্তু এই জিনিসগুলোকে রিকোয়েস্ট বডিগুলোকে কিন্তু মডিফাই করা যায়, তাই না? সো তাহলে দেখা গেল যে হয়তো একটা $100 প্রোডাক্ট আপনার ট্রিকি ক্লায়েন্ট মোস্ট অফ দ্য কেসে 99 মানে কেসের ক্ষেত্রে জিনিসটা ঠিক থাকবে, কিন্তু এই 1% আপনার অ্যাটাকার সে কিন্তু $100 প্রোডাক্ট $1 কিনে ফেলতে পারে যদি আপনি ইউজারের কাছ থেকে প্রাইসটা অ্যাকসেপ্ট করেন। সো এটা কিন্তু একটা ই-কমার্স শপিং কার্টের একটা গোল্ডেন রুল, যেটা একজন ইঞ্জিনিয়ার জানেন। ক্লিয়ার? কিন্তু আপনি হয়তো প্রথম যে আউটপুটটা এআই দিয়েছিল সেটা দেখে এই লজিক্যাল জিনিসটা আপনার মাথায় না আসাটাই স্বাভাবিক এবং মিস করে যেতে পারেন। সো তার মানে এই বিউটিফুল কোড এবং বিউটিফুল ফাংশনাল ইউআই সবকিছুর মধ্যে আপনার যেই বিজনেস লজিকটা, সেই বিজনেস লজিকটা ভুল হয়ে তলায় লুকিয়ে থাকতে পারে। সো তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে টাইপিং যে জিনিসটা, আমরা প্রথম যে টাইপিংটা আমাদের যেটাকে আমরা এই যে প্রথম যে ভার্সনটা আপনাকে দিল, এটাকে আমরা ইন্ডাস্ট্রিতে বলি বয়লার প্লেটিং। ওকে? এআই আমাদেরকে এই বয়লার প্লেটিং এ হেল্প করছে, যেটা আগেও হয়তো কোনো একজন জুনিয়র ডেভেলপার এই বয়লার প্লেটিং করে হয়তো কিছু টাকা পয়সা পেত। ডেফিনেটলি এখন এআই সেটা ফার্স্ট ড্রাফটটা আপনাকে করে দিচ্ছে। কিন্তু এর পরবর্তীতে আমাদের একটা ধারণা আছে যে ওকে, আমার কাজ তো অনেক সময় বাঁচিয়ে দিল এআই। ট্রু। কিন্তু অ্যাকচুয়ালি এআই সময় বাঁচালো কি বাঁচালো না সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। এটা অ্যাকচুয়ালি আমাদের সময় বাড়াতেও তো পারে। কিভাবে বাড়াতে পারে সেটাই আমি সামনে বলছি এবং সেটাই হচ্ছে বাস্তবতা। সো এই যে বয়লার প্লেটিংটা সে আমাকে লিখে দিল, তার মানে আমার একটা বড় সংখ্যক টাইপিং কোড করাকে সে বাঁচালো। এবং আমি যে ভুলটার কথা আপনাকে বললাম, সেই ভুলটার সাথে কিন্তু টাইপিং এর কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু থিঙ্কিং থেকে আসছে, আপনার ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থেকে আসছে। ক্লিয়ার? সো তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে টাইপিংটা এখন বর্তমান সময়ে একদম সস্তা, কারণ এআই এটা আপনাকে করে দিচ্ছে। এবং আপনাদেরকে একটা মজার কথা বলি, যখন এআই ছিল না, ইন্ডাস্ট্রিতে কিন্তু অলওয়েজ টাইপিং কোড করাটা সস্তাই ছিল। নতুন কিছুই পরিবর্তন হয়নি। আপনি যদি একটা সফটওয়্যার কোম্পানিতে যান, আপনি যে কোনো একজন সলিড একজন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করুন, সে অলওয়েজই বলবে কোড টাইপ করাটা অলওয়েজ সস্তা ছিল। এ কারণে জুনিয়রকে আগে বেতন কম দেওয়া হতো। ক্লিয়ার? সো সেই তো আপনার মনে হতে পারে সেই তো সবকিছু করছে, তাহলে একজন আর্কিটেক্ট সে তো কোড লেখে না, হেভি লিফটিং তো সে করে না, তাহলে তাকে কেন কম বেতন দেওয়া হয়? সো অলওয়েজই এই টাইপিংটা চিপ ছিল। সো এআই নতুন কিছু এখানে ইনোভেট করেনি। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে থিঙ্কিংটা আগেও এক্সপেন্সিভ ছিল, এখন আরও বেশি এক্সপেন্সিভ হচ্ছে। ক্লিয়ার? সো এই থিঙ্কিংটা আমরা কিভাবে বাড়াতে পারি বলেন তো? লার্নিং করে। আপনি যত বেশি আপনি এর আগে ফান্ডামেন্টাল যত শিখে আসবেন, হ্যান্ডস অন কোডিং করে আসবেন। কেন হ্যান্ডস অন কোডিংও জরুরি সেটাও আমি একটু পরে আসবো। যদি আপনি হ্যান্ডস অন কোডিং না করেন বা আপনি যদি সবকিছু ফান্ডামেন্টাল ভালো করে না জানেন, তাহলে আপনার এই থিঙ্কিং ক্যাপাসিটিটা গ্রোই করবে না। ক্লিয়ার? এবং এই থিঙ্কিংটা এখন আরো বেশি করাতে হবে আগের তুলনায়। কেন? কারণ হচ্ছে আগে আপনি সরাসরি নিজে কোড লিখতেন। সো অনেক কিছু আপনি কোডের মধ্যে জানতেন এবং আপনি বেশি প্রেডিক্ট করতে পারতেন কোনো ভুল হলে, যে আমি যেহেতু লিখেছি হয়তো এই জায়গায় ভুল হয়েছে। আপনি রাইট পয়েন্টে গেস করে ঢুকতে পারতেন। কিন্তু এআই মানে কি? অন্যের কোড। তো সেই অন্যের কোডের মধ্যে যখন আপনি যাবেন, তখন কিন্তু আপনার এই গেসিংটা কাজ করবে না। সো একটা বাগ ফাইন্ড করতে আপনার আগের থেকে বেশি সময় লাগবে। এবং ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি এখন তাই হচ্ছে। দ্য ফার্স্ট বয়লার প্লেটিং, দ্য ফার্স্ট ড্রাফটিং, দ্য ফার্স্ট এমভিপি যেটাকে বলা হয়, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, সেটা খুব তাড়াতাড়ি হয়তো এআই করে দিচ্ছে। তাও ফর স্পেসিফিক ইউজ কেসেস, একটু কমপ্লেক্স বিজনেস কেস দিলেই হ্যালোসিনেট করছে। এবং তার পরবর্তীতে আপনি যে কোড বেসটা পাচ্ছেন, সেইটা আপনার জন্য অধিকাংশ ক্ষেত্রে গার্বেজ হয়ে যাচ্ছে। এবং সেই গার্বেজ কোড নিয়ে আপনি হয়তো প্লে অ্যারাউন্ড করতে পারেন, ফেসবুকে শেয়ার দিতে পারেন, দেখো আমি বানিয়েছি, এটা কাজ করছে। বাট ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যার বিক্রি হবে না। ঠিক আছে? বিক্রি করতে গেলে লাগবে ফাইন টিউনিং, এবং এই ফাইন টিউনিং এর জায়গাটাতেই ইঞ্জিনিয়ারদের রোল চলে আসে। সো আগে কি ছিল? জাস্ট ডিফারেন্স এটাই, টাইপিং আগেও চিপ ছিল, এখন সাথে সাথে যুক্ত হয়েছে যে টাইপিং এখন আরও বেশি চিপ হয়েছে, এবং থিঙ্কিং আগেও এক্সপেন্সিভ ছিল, আগের থেকে এখন থিঙ্কিং আরও বেশি এক্সপেন্সিভ হয়েছে। এই থিঙ্কিং জিনিসটাই হচ্ছে আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং। এটা আগেও ছিল, এখনও তাই আছে। ক্লিয়ার? ওকে। সো তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, একজন ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট দিয়ে তাহলে আমার নেক্সট অ্যাপ্রোচটা কি হবে? আমার অ্যাপ্রোচটা হবে যে আমি এআইকে
এই যে একটা এর আগে একটা প্রম্পট দিয়েছিলাম আমরা যে বিল্ড মি এ কমপ্লিট ই-কমার্স শপিং কার্ট মডিউল ফর মি, এই ধরনের প্রম্পট না দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরা এআইকে আমরা হোল অ্যাপ বানাতেই দিব না। আমরা যেটা করব, আমরা এটাকে ব্রেক ডাউন করে বিগ থিংকে স্মল পার্টে নিয়ে যাব। কীরকম স্মল পার্ট আমি এক্সাম্পল দিব, এবং আই উইল গাইড এআই লাইক এ রিয়েল ইঞ্জিনিয়ার, এবং আমি এআইকে গাইড করব। এবার আসি, সেটা হচ্ছে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার আলটিমেটলি কোম্পানিগুলোতে কি হতো, সফটওয়্যার আর্কিটেক্ট বা টিম লিড বা সিনিয়র যারা যারা নিজেরা কোড করছেন না, কিন্তু তারা পুরো সিস্টেমটা লিখে ফেলেছেন কিভাবে কি হবে, কি ফাংশন হবে, একেবারে ব্রেকডাউন করে করে ফাংশন লেভেলে থিঙ্ক করে ফেলেছেন। জাস্ট ফাইনাল কোড রাইটিংটা তারা করছিলেন না, জাস্ট সিনট্যাক্সটা তারা করছিলেন না, তারা সেটা জুনিয়রকে অর্ডার করছিলেন, তুমি আমাকে এরকম একটা ফাংশন লিখে দাও, হ্যাঁ, বা তুমি আমাকে জাস্ট এই স্পেসিফিক কাজটা করে দাও। বড় বড় কোম্পানিতে কিন্তু তাই হতো, আপনাকে ফুল প্রজেক্ট কিন্তু করতে দেওয়া হতো না। গুগল, মাইক্রোসফট এই ধরনের কোম্পানিগুলোতে যখন আপনি ইন্টারভিউ দিতে যান, তখন কি আপনাকে ফুল একটা প্রজেক্ট করতে বলা হয়? কোনোদিনও কিন্তু বলা হয় না। আপনাকে ছোট ছোট প্রবলেম সেট সলভ করতে দেওয়া হয়। ইনফ্যাক্ট কোম্পানিগুলোতেও তাই করা হয়। বড় কোম্পানি কোনোদিন একটা বড় প্রজেক্ট একজনকে দিয়ে করায় না, মাল্টিপল মানুষকে দিয়ে ছোট ছোট মাইক্রো ফাংশন, মাইক্রো অবজেক্ট, মাইক্রো ক্লাস এগুলো লেখায়। হ্যাঁ, পরবর্তীতে এই সব কিছুকে আর্কিটেক্ট এক জায়গায় করে একটা রিয়েল অ্যাপ্লিকেশন বানায়। ক্লিয়ার? সো তার মানে এই ছোট ছোট পার্টগুলোকে যে ভেঙে ফেলেছিল সে, তার মানে সে পুরো অ্যাপ্লিকেশনটাকে আগেই তার মাথার মধ্যে বা তার ডকের মধ্যে সে সাজিয়ে ফেলেছে হোয়াট উইল বি দ্য ফাংশনস। এরপরে কোডাররা কোনো চিন্তা না করে শুধু ওই ফাংশনগুলো লিখতো। তাদের কাছে পুরো প্রজেক্টের ভিজিবিলিটি থাকতো না, তারা শুধু ওই মাইক্রো ফাংশনটা লিখতো। ক্লিয়ার? সো আগেও যা ছিল এখনও তাই হচ্ছে, জাস্ট জুনিয়ররা ওই মাইক্রো ফাংশনটা লিখতো, এবং এখন এআই ওই মাইক্রো ফাংশনটা লিখে দিচ্ছে। প্রবলেম যেটা হলো, জুনিয়ররা তো হিউম্যান, তাদেরকে যখন আমি হায়ার করব তখন আমি তাদের স্কিল সেট দেখেই তাকে হায়ার করতাম। সো একজন হিউম্যান যখন সে টাইপ করে করে কোড লিখছে, তখন সেখানে এরর হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, কারণ সে বারবার নিজে নিজে ডিবাগ করে জিনিসটা টেস্টেড করে, এবং টেস্টেড শুধু অটোমেটেড টেস্টিংয়ের কথা বলছি না, যেটা আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু পরে আপনারা দেখবেন। আমি শুধু অটোমেটেড টেস্টের কথা বলছি না, একজন হিউম্যানের কিছু অ্যানালাইটিক্যাল টেস্টিং স্কিল আছে। যেমন এই যে প্রোডাক্টটা আপনারা দেখলেন, প্রোডাক্ট প্রাইসিংটা ব্রাউজার থেকে যেতে পারে, এটা কিন্তু আপনি অধিকাংশ ক্ষেত্রেই টেস্ট কেস দিয়ে সলভ করতে পারবেন না। এগুলো রিয়েল লাইফ ইউজ কেস, যেগুলো আসলে টেস্ট কেসে ফেলাই যাবে না। ক্লিয়ার? সো এই ধরনের থিঙ্কিংটা একটা হিউম্যান ইউজ কেস চিন্তা করতে পারে ন্যাচারালি, কিন্তু এআই ন্যাচারালি থিঙ্কিংটা করতে পারে না। কারণ আমরা যদি এভাবে চিন্তা করি, এআই কিন্তু এক লাইনও কোড বোঝে না। আপনি তাকে যেটা লিখতে বলছেন সে কিন্তু সেভাবে কাজ করে না। এআই কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা বাংলাদেশের যদি কেউ এআই নিয়ে কাজ করতে চান বা বর্তমান সময়ে এআই অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা বুঝতে চান, তাহলে সেই ভিডিওটা আপনাদের জন্য মাস্ট ওয়াচ। আমি সেই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, একটু দেখে নেবেন। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম, এআই হচ্ছে একটা টকিং প্যারটের মতো, মানে একটা টিয়া পাখির মতো। টিয়া পাখিকে আমরা যখন কিছু শেখাই, তখন সে কিন্তু শুনতে 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 এরপরে সেটা সে বলতে থাকে। তাকে আপনি বললেন মিঠু, মানে তুমি কি খাও, হ্যাঁ, তখন ও কিন্তু জাস্ট যে উত্তরটা দিচ্ছে, সে কিন্তু আপনার প্রশ্ন শুনে উত্তর দিচ্ছে না। তাকে এর আগে বলা হয়েছে 14 বার মিঠু তুমি কি খাও, এবং উত্তরটাও তাকে শেখানো হয়েছে, সে তখন ওটা জাস্ট ভমিট করে দেয়, মানে জাস্ট আউড়িয়ে দেয়। কিন্তু সে এটা জানে না তুমি কি খাও মানে কি, তার কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ নাই, সে কিছু জানে না। সে শুধু এইটুকু জানে এইটা বললে এটা বলতে হয়। ক্লিয়ার? সো তার মানে সে কোনো কিছু থিঙ্ক করতে পারে না। ঠিক আছে? সো তার মানে এআই কিন্তু কোড বোঝে না, এআই জাভাস্ক্রিপ্ট বোঝে না, এআই পিএইচপি বোঝে না, এআই প্রোগ্রামিং লজিক বোঝে না। এআই শুধু রিজনিং স্কিলও এআই এর নাই, এটা একটা হিউম্যানের ন্যাচারাল আছে। ক্লিয়ার? সো এই জায়গাটার গ্যাপটা কিন্তু একদম স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে ছোট্ট উদাহরণের মধ্যে আপনি বুঝলেন যে এই প্রম্পটটা দিয়ে আপনার আব্বা হয়তো এই প্রম্পটটা দিয়ে সুন্দর একটা শপিং কার্ট দেখে আপনাকে সারপ্রাইজ করে বলতে পারে যে তুমি কি বানাও এগুলো, এত কোড টোড লেখো, আমি তো বানিয়ে ফেলেছি। ঠিক আছে? হোয়ারএজ তার 100 টাকার প্রোডাক্ট কিন্তু 1 টাকা দিয়ে কিনে ফেলা যেতে পারে। এটা কিন্তু ওনার মাথায় আসতেছে না। ক্লিয়ার? সো আশা করি বোঝাতে পেরেছি। সো টাইপিং ইজ চিপ। আমরা কি করব, আমরা আমাদের প্রম্পটটাকে এমনভাবে দিব যেন আমরা পুরো সিস্টেম না বানিয়ে আমরা ছোট ছোট স্মল পার্টে, প্রথম স্টেপ হচ্ছে এইটাই হচ্ছে থিঙ্কিং লাইক এ রিয়েল ইঞ্জিনিয়ার। ঠিক আছে? সো এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে করতে চাই, তাহলে আমাদেরকে মূলত 3টা জিনিস ঠিকভাবে করতে হবে। একটা হচ্ছে আমাদেরকে পুরো প্রবলেমটাকে খুব ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, মানে আমার প্রবলেমটা অ্যাকচুয়ালি কি খুব ক্লিয়ার করে ডিফাইন করতে হবে। ক্লিয়ার করে ডিফাইনের একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। ধরুন আপনাকে বলা হলো, আপনি ধরেন স্কুলে আসলেন, আপনাকে টিচার জিজ্ঞেস করলো, আপনার নাম ধরেন এক্স, আপনাকে জিজ্ঞেস করলো এক্স তুমি কিভাবে আসলা এখানে, হ্যাঁ, আপনি তখন বললেন আমি বাসার থেকে জাস্ট বাসে উঠলাম, তারপরে এখানে চলে আসলাম, স্কুলে চলে আসলাম। এইটা হচ্ছে আপনার উত্তর। ওকে? আর আরেকজনকে জিজ্ঞেস করা হলো ওয়াই, তাকে বলা হলো তুমি কিভাবে আসলে, সে বললো আমি সকালে ঘুম থেকে উঠলাম, তারপরে আমি বিছানা থেকে নামলাম, তারপরে হচ্ছে আমি বাথরুমে গেলাম, তারপরে আমি ব্রাশটা নিলাম, তারপরে সেখানে পেস্ট লাগালাম, এরপরে আমি দাঁত ব্রাশ করলাম, তারপরে আমি মুখটা ধুলাম। হ্যাঁ, এইভাবে স্টেপ বাই স্টেপ সে করে করে তারপরে সে প্রতিটা স্টেপ বলে বলে সে ফাইনাল জার্নিটা আপনার টিচারকে বলল। ঠিক আছে? এআই এর ক্ষেত্রে
আপনি যদি তাকে এরকমভাবে উত্তর দিতে পারেন বা এরকমভাবে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নটা হচ্ছে বেস্ট প্রশ্ন। ঠিক আছে? সো আমি সেটাকেই বলছি যে ডিফাইন দ্য প্রবলেম ক্লিয়ারলি। সো আপনি প্রবলেমটাকে এইরকমভাবে ভেঙে বলতে হবে তাকে। প্রতিটা লাইন যেন গাইডেড, যেন সে কোনো কিছুই প্রেডিক্ট না করে। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি যদি এখানে বললেন, ডিজাইন অ্যান্ড ডেভেলপ অ্যান ই-কমার্স শপিং কার্ট মডিউল ফর মি। ফাইন। এখন প্রশ্নটা হচ্ছে এআই যেটা রিটার্ন করবে উত্তর, সে এটা কোন ল্যাঙ্গুয়েজে করবে, কোন টেকনোলজি ব্যবহার করবে, কিভাবে আপনাকে আউটপুট দিবে, সে আপনাকে রাস্টেও করে দিতে পারে, পাইথনেও করে দিতে পারে, পিএইচপিতেও করে দিতে পারে। হ্যাঁ, আপনি একটা আউটপুট পাবেন। সোর্স কোডটাই তো আপনাকে বেচতে হবে, নট দ্য এইটা, তাই না? আউটপুট আপনাকে এইটা বেচতে হবে, কারণ এই সোর্স কোডের দায়িত্ব আপনাকে নিতে হবে এবং কোম্পানি আপনাকে এই সোর্স কোডের জন্য পে করবে, যেন এই সোর্স কোডটা লং টাইম ধরে কাজ করে, মেইনটেনেবল থাকে। হ্যাঁ, ভার্সন আপডেট হলে যেন ভেঙে না পড়ে, তাই না? তার মানে এটার উপরে যদি আপনার কন্ট্রোল নিতে হয়, তাহলে এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে বা এই টেকনোলজিটা সম্পর্কে আপনাকে জানতে হবে। সে যদি আপনার এই ভেগ প্রম্পটের জন্য আপনাকে এমন একটা ল্যাঙ্গুয়েজে দিল যেটা আপনি মেনটেনই করতে পারবেন না। আমি এখানেই বলছি আনপ্রেডিক্টেবিলিটির কথা, যে আপনি এমন প্রম্পট দিলেন যেখানে এআইকে প্রেডিক্ট করে নিতে হচ্ছে যে টেকনোলজি কোনটা সে ইউজ করবে। কিন্তু আপনি যদি বলতেন ইন জাভাস্ক্রিপ্ট অর নোড.js অর ইউজ React.js as front end and Node.js as back end, তাহলে সে স্পেসিফিকভাবে অ্যাটলিস্ট আপনার কাছাকাছি আসতো। ঠিক আছে? সো আমি ওইটাই বলছি, এআইকে কোনো কিছু প্রেডিক্ট করতে দেবো না আমরা। ক্লিয়ার? সো আমাদেরকে গাইডেড অ্যাপ্রোচে যাইতে হবে। সো সেকেন্ড সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ব্রেক ইট ইন্টু স্মল পিসেস। আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি, আমরা ভেগ প্রম্পট দিই, এবং আপনারা যেটাকে ব্রেকিং বলেন সেটাও আসলে কোনো ব্রোকেন না। আমি আপনাদেরকে যে এক্সাম্পলটা দিলাম, যে বাসা থেকে তুমি কিভাবে স্কুলে এসেছো, সেইখানে আমি প্রতিটা স্টেপ যেভাবে গেলাম ওইভাবে আপনাকে বলতে হবে, ভাঙতে হবে সিস্টেমকে। অ্যাকচুয়ালি বড় সিস্টেম এআই আসার আগেও কিন্তু এরকম ভেঙে ভেঙে কাজ করা হতো। ক্লিয়ার? এবং এইটার জন্য যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে যদি আমার রিডাক্সের কোনো স্টুডেন্ট থাকেন, বা আমার ইউটিউবেও রিডাক্সের একটা ক্র্যাশ কোর্স আছে, সো সেখানে আপনারা স্লাইসিং ওয়েতে যেভাবে দেখিয়েছিলাম আমি, যে একটা অ্যাপ্লিকেশনকে ছোট ছোট একটা বড় পিজা আকারে চিন্তা করে সেই পিজার ছোট ছোট স্লাইস করে নিয়ে সেই ছোট ছোট স্লাইস আসলে আমরা বানাই ইন্ডিপেন্ডেন্টলি। সো এআইকেও আমরা এমনভাবে ব্রেক করে দিব যেন প্রতিটা ব্রোকেন পিস একটা আলাদা আলাদা ফিচারের মতো সে ইন্ডিপেন্ডেন্টলি বানাতে পারে, যেন আমি একটা চ্যাটজিপিটি কনভারসেশনে বা ক্লডের কনভারসেশনে আমি যেটুকু লিখে দিব, এবং আমি যদি এরপরে অন্য কনভারসেশন ওপেন করে আরেকটা প্রম্পট দেই তাকে, যেন ইন্ডিপেন্ডেন্টলি সে জিনিসটা বানাতে পারে, একটার সাথে আরেকটার যেন কনটেক্সচুয়াল ডিপেন্ডেন্সি না থাকে। যত বেশি পিওর দিতে পারবো আমি, তত বেটার হবে। ক্লিয়ার? সো তাহলে এইটা হচ্ছে সেকেন্ড লেভেল অফ থিং, যেখানে ট্রু ইঞ্জিনিয়ারিং দরকার। ওকে, এখানেও ট্রু ইঞ্জিনিয়ারিং দরকার, আদারওয়াইজ আপনি পুরো প্রবলেমের ভিজিবিলিটিই পাবেন না। আপনাকে বলা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জন্য একটি মোবাইল অ্যাপ বানাবো, যেটা বাংলাদেশের 64 জেলায় সার্ভ করবে, প্রতিটা থানায় ইউনিয়নে সার্ভ করবে, এবং এইখানে আপনি চিন্তা করেন কোনো জায়গায় ইন্টারনেট আছে, কোনো জায়গায় ইন্টারনেট নাই। ঢাকা শহরের একরকম কনটেক্সট, গ্রামের আর একরকম কনটেক্সট, এই ধরনের ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট একটা সিস্টেম আপনাকে বানাতে দেওয়া হলো। তাহলে একবার চিন্তা করেন, আপনি যদি এআইকে বলেন বিল্ড মি, এইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, তুমি আমাকে একটা ফিল্ড ফোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়ে দাও, সে আপনাকে বানিয়ে দিবে। আপনি কোড ক্যানিয়নের মতো একটা স্ক্রিপ্টও ধরেন ফাইনালি পেয়ে গেলেন, ধরেন সব কিছু সুন্দর মতো কাজ করে। তারপরে আপনাকে ডেভেলপমেন্ট ফিটা দিবে, তারপরে মেইনটেন্যান্সের যে ফিটা, যেটা আপনার রেগুলার ইনকামের জন্য লাগবে, সেটা কে দিবে? সো কোডের কন্ট্রোল লাগবে, তাই না? সো ওই কোড ক্যানিয়ন স্ক্রিপ্টগুলো যেরকম আমরা কিনে ফেলে দেই, বড় কোম্পানিগুলো ইউজ করতে পারে না, ঠিক একইভাবে আপনার এই প্রোডাক্টও কেউ ইউজ করবে না। ক্লিয়ার? সো আমাদেরকে অবশ্যই কোডের কন্ট্রোল নেওয়ার জন্য ছোট ছোট পার্টে ভাগ করে, ছোট ছোট ফিচারে ভাগ করে জিনিসটা করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে প্রুভ দ্য রেজাল্ট ইজ কারেক্ট। দিস ইজ দ্য মোস্ট ইঞ্জিনিয়ারিং পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং পার্ট, যেটা নিয়ে আমি মূলত এই ভিডিওতে ফোকাস করতে চাচ্ছি, যে আপনাকে এআইকে দিয়েই প্রুফ করাতে হবে, এবং একই সাথে নিজের ইনপুট দিয়ে প্রুফ করতে হবে যে আমি যে ছোট ছোট স্লাইসটুকু নিয়ে কাজ করছি, সেই ছোট স্লাইসটা সঠিকভাবে কাজ করছে। ঠিক আছে? এটা এনশিওর্ড হয়ে 100% প্রুফ হয়ে আমরা সেকেন্ড ফিচারে যাব। ক্লিয়ার? ওকে, সো এই কাজটা আমরা যদি এবার আমাদের কোডিং জার্নিতে নিয়ে আসি, এখন এখানে একটা বাস্তবতা হচ্ছে, আমি যে এত কিছু বললাম, আমি কিন্তু এআই নিয়ে নেগেটিভ কিছু বলছি না। আমার সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে এআইকে ব্যবহার করে কিভাবে আপনি একজন বেস্ট লেভেলের আউটপুট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? কারণ আমাদেরকে এই বাস্তবতাটা মেনে নিতেই হবে, এআইকে দিয়ে আমাদেরকে কোড করাতেই হবে। সো এই বাস্তবতাটা মেনে নিয়ে আপনাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে, আপনি হচ্ছেন সেই সফটওয়্যার আর্কিটেক্ট বা সেই ইঞ্জিনিয়ার যে জুনিয়রকে দিয়ে কাজ করাচ্ছেন। এআই হচ্ছে আপনার সেই জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে? সো এআই ইন্ডাস্ট্রিতে আপনি যখন একটা এন্ট্রি লেভেলের ডেভেলপার হিসাবে কোনো কোম্পানিতে যাচ্ছেন, এআই এর আগে আপনি ছিলেন অ্যালন, আপনাকে একা একা করতে হতো। বাট এখন আপনার আন্ডারে একজন ছোট্ট পিচ্চি ইঞ্জিনিয়ার না, কোডার দেওয়া হয়েছে। তো সে মূলত আপনার টাইপিং এর কাজটা করে দিবে। কিন্তু আপনি এর আগে একা ছিলেন, এখন আপনার ওই ছোট্ট পিচ্চিটা দরকার।
সো তাহলে বলেন এআই কি আপনার ভ্যালু অ্যাড করলো? অবশ্যই করলো, যদি আপনি এই দৃষ্টিতে দেখেন। আর আপনি যদি এই দৃষ্টিতে দেখেন যে ওই রোলটারই কোনো কাজ নাই জুনিয়রটার, তাহলে আপনি ইঞ্জিনিয়ার নন, আপনি একজন ভালো ফাউন্ডার নন। ক্লিয়ার? সো আমরা এখন দেখব যে এই ৩টা কাজ ঠিক করে করার জন্য আমি একটা কি বলবো কাইন্ড অফ একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছি, যে আপনারা এই টেমপ্লেটটা ফলো করে যে কোনো প্রম্পটিং করতে পারবেন বা থিঙ্কিং করতে পারবেন। সেটাকে আমি নাম দিয়েছি দ্য এআই কোড লুপ। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা লুপের মতো, যেটা আমি এখনই বললে আপনারা বুঝবেন। আপনারা যে কোনো প্রম্পটিং করার সময়, যে কোনো ফিচার বানানোর সময় এই প্রম্পটিং মানে টেকনিকটা বা এই স্টেপটা ফলো করবেন। প্রথম হচ্ছে রাইট দ্য গোল ইন ওয়ান সেন্টেন্স। যে কোনো, আমি একটু পরে এক্সাম্পলে আসবো। আপনার যে মেইন গোল, আপনি যে ফিচারটা, ছোট ব্রেকডাউন করা যে ফিচারটা, সেই ফিচারটার মেইন গোলটা কি, আপনি সেটা পুরাটা একটা সেন্টেন্সে লিখবেন। ক্লিয়ার? সেকেন্ড স্টেপ হচ্ছে রাইট দ্য রুলস হোয়াট মাস্ট বি ট্রু। মানে কোন কোন জিনিসগুলো আপনাকে মানতেই হবে, হোয়াট মাস্ট বি ট্রু, যেগুলো রুলস মানে নিয়ম, যেটা তাকে মানতেই হবে। একটু পরে এক্সাম্পলে আসতেছি। থার্ড হচ্ছে রাইট টু এক্সাম্পলস, ইনপুট এবং আউটপুট। মানে দুইটা সিনারিও, যে ইনপুট যদি এটা হয় তাহলে আমার আউটপুট এটা হবে, ইনপুট যদি এটা হয় তাহলে আপনার আউটপুট এটা হবে। এআইকে আপনি এরকম ২-৩টা এক্সাম্পল দিবেন। 2 এক্সাম্পল ইজ ফাইন। দেন ফোর্থ ওয়ান হচ্ছে রাইট টু ব্যাড সিচুয়েশনস। মানে হচ্ছে 2টা ওর্স্ট কেস সিনারিও দিবেন, যে এরকম, মানে সোজা কথা ওয়ার্ড কেস, যে 2টা ওয়ার্ড কেস এআইকে আপনি প্রেডিক্ট করতে দিবেন। মানে তাকে প্রেডিক্ট করতে দিবেন না, আপনি ওয়ার্ড কেস 2টা এক্সাম্পল দিয়ে বলে দিবেন। ক্লিয়ার? এরপরের স্টেপ হচ্ছে দ্য ফিফথ স্টেপ, আস্ক এআই ফর স্মল পিসেস নট দ্য হোল থিং। যেটা আমি একটু আগেই বলেছি, কোনোভাবেই একটা বড় কিছু চাবেন না, তার কাছে ছোট ছোট জিনিস চাবেন। যদি ফাংশনাল প্রোগ্রামিং করেন, ফাংশন চান। যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেন, ক্লাস চান। ঠিক আছে? সো আমি এই লেভেলের, মাইক্রো লেভেলের কথা বলছি। দেন দ্য সিক্সথ ওয়ান, আস্ক ফর টেস্টস, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান। আস্ক ফর টেস্টস, দেন রান দেম। এআইকেই বলুন, তুমি যে ফাংশনটা লিখেছো সেই ফাংশনটা টেস্ট কেস লেখো এবং আমাকে একই সাথে টেস্টটা রান করে দিবা যখন তুমি আমাকে আউটপুট দিবা। ক্লিয়ার? এইটা করার কারণে আপনার অনেক কিছু ইমপ্রুভ হবে। ক্লিয়ার? সেভেন্থ ওয়ান ইজ ইফ সামথিং ফেলস, ইমপ্রুভ দ্য প্রম্পট অ্যান্ড দেন রিপিট দ্য হোল থিং। সো এই কারণেই আমি এটাকে দ্য বিগ এআই লুপের কথা বলছি। ঠিক আছে? টু কোড ইন দিস এআই অ্যাসিস্টেড কোডিং ওয়ার্ল্ড। ক্লিয়ার? সো এই জায়গাটায় আপনাকে যদি কোনো কিছু ফেল করে, আপনি এই প্রম্পটটাই তাকে ইমপ্রুভ করতে বলবেন এবং রিপিট করবেন এই প্রসেসটা। ক্লিয়ার? সো আশা করি আপনি বুঝতে পেরেছি। সো এইবার হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব, এবং সেই যা জিনিসটা আমি বললাম এই লুপটা আমি এখন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ফাইনালি আমি একটা প্রম্পট টেমপ্লেট দিব, যেটা আপনারা পরবর্তীতে কপি পেস্ট করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ডেফিনেটলি আপনাদের নিজের বুদ্ধি খাটিয়ে। সো আমাদের যে শপিং কার্ট এক্সাম্পলটার কথা আমি ফার্স্টে বলেছিলাম, সেই জায়গাটায় চলে আসি এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলি যে এই লুপটা আপনি কিভাবে ফিট করাবেন। প্রথম কাজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এরকম টাস্ক যখন আপনাকে দেওয়া হবে, প্রথমে আপনি একটা রিকোয়ারমেন্ট নোট লিখে ফেলবেন। রিকোয়ারমেন্ট নোট বলতে কি বোঝায়? মানে আপনার নিজের মতো রাফ খাতায়। ঠিক আছে? এটা কিন্তু আপনি এআইকে দিবেন না। এবং আমি এখন যেটা বলছি, এখন আমি প্রম্পট লেখা শুরু করিনি। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা দ্রুত প্রম্পটে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের কাজটাই শুরু করি আমরা কোনো একটা জিপিটি বা ক্লড, যে কোনো একটা কিছুর প্রম্পটিং ইন্টারফেসে আমরা লেখা শুরু করি। ঠিক আছে? এই জায়গাটায় আপনি যাবেনই না। আপনি কি করবেন? সম্পূর্ণ একটা কাগজ কলম নেবেন অথবা নিজের একটা নোটবুক নেবেন, ডিজিটাল নোটবুক। সেখানে আপনি আপনার রিকোয়ারমেন্টটা নিজের মতো বাংলায়, ইংরেজিতে, হোয়াট এভার ইট ইজ, আপনি সব কিছুকে কাভার করে রাফলি লিখবেন। সঠিক ইংলিশ হইতে হবে না, সঠিক বাংলা হইতে পারবে না, জাস্ট পয়েন্ট আকারে যেন কোনো কিছু মিস না যায়। ঠিক আছে? সো এই রিকোয়ারমেন্টটাকে আপনি সুন্দর করে লিখবেন। ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল আমি বলি আমাদের কার্টের ক্ষেত্রে। যেমন দেখেন, এখানে আমি রিকোয়ারমেন্ট নোট কি লিখেছি, উই নিড আ কার্ট টোটাল ক্যালকুলেটর অন দ্য সার্ভার। এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, অন দ্য সার্ভার, আদারওয়াইজ সবকিছু ব্রাউজারে করে ফেলবে। ঠিক আছে? দেন ইউজার সেন্ডস প্রোডাক্ট আইডি অ্যান্ড কোয়ান্টিটি। আমি কিন্তু ভ্যারিয়েবলের নাম পর্যন্ত মেনশন করে দিয়েছি। সো ইউ আর অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজিং হোয়াটস কামিং নেক্সট। আপনি কি চাচ্ছেন সেটাকে আপনি ভিজুয়ালাইজ করছেন ডিপ লেভেলে। সো আপনি ভ্যারিয়েবলগুলো বলে দিয়েছেন যেন সে উল্টাপাল্টা নেমিং কনভেনশন দিয়ে আপনাকে সারপ্রাইজ না করে। দেন উই মাস্ট ইগনোর, কারণ আমরা ইউজারের কাছ থেকে আসলে কি নিব? আপনি একটা কার্টে আপনি শুধু কোন প্রোডাক্টটা এবং কয়টা, এইটা শুধু ইউজারের ইনপুট হওয়া উচিত। এর বাইরে কিন্তু কোনো কিছু ইউজারের ইনপুট আর নেওয়া উচিত না। সো এই দুইটা আমি বলে দিয়েছি। সো উই মাস্ট ইগনোর এনি প্রাইস। এবার আমি রুলগুলো দেখেন, কাইন্ড অফ রুল আসবো আমি, বাট আমি নোটগুলো লিখে ফেলছি ফার্স্টে, যেন আমার কোনো পয়েন্ট মিস না হয়। ঠিক আছে? যেমন সোজা কথা, আপনি ধরেন কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনি কি করেন? আপনি একটা চেক লিস্ট বানান না নিজের কাছে, যে হ্যাঁ এটা যদি জিজ্ঞেস করে তাহলে এটা বলবো, যদি এটা বলে তাহলে এটা বলবো। এই যে আপনি নিজে নিজের সাথে কথা বলছেন, এই রিকোয়ারমেন্ট নোটটা হচ্ছে সেই জিনিসটা। এইটা ডিপেন্ড করবে আপনি জীবনে কত ইউজ কেস হ্যান্ডেল করেছেন, কতটা ভালো প্রোগ্রামিং শিখে এসছেন, কতটা বেশি প্রজেক্ট করেছেন, যে কোন কোন সিনারিও, যেন সব সিনারিও আপনি এক জায়গাটায় লিখে ফেলতে পারেন। সো দেখেন, এখানে লিখেছি উই মাস্ট ইগনোর এনি প্রাইস ফ্রম দ্য ইউজার।
লিখে দিয়েছি। উই মাস্ট ইউজ আওয়ার ওন প্রোডাক্ট লিস্ট, আমাদের নিজস্ব প্রোডাক্ট লিস্ট যেন সে ইউজ করে, যেন ইউজারের কাছ থেকে একটা র্যান্ডম প্রোডাক্ট নেম বা আইডি কোনো কিছু নিয়ে না নেয়। উই মাস্ট হ্যান্ডেল আননোন প্রোডাক্টস অ্যান্ড ইনভ্যালিড কোয়ান্টিটি, বলেই দিয়েছে। এবং ইনভ্যালিড কোয়ান্টিটির কথা বলা হয়েছে, নেগেটিভ বা এমন কোনো কোয়ান্টিটি যেটা স্ট্রিং বা হয়তো ইনফিনিটি এরকম কিছু দিয়ে দিল সেটা যেন অ্যাকসেপ্ট না করে। উই মাস্ট ক্যালকুলেট সাব টোটাল, ডিসকাউন্ট, ট্যাক্স অ্যান্ড ফাইনাল টোটাল, ভ্যারিয়েবলের নামগুলো বলে দিয়েছি। উই মাস্ট রাউন্ড মানি কারেক্টলি, উই মাস্ট হ্যাভ টেস্টস। এই হচ্ছে মূলত আমার রিকোয়ারমেন্ট নোট। এইটা হচ্ছে আপনার রাফ খাতায় আছে। ক্লিয়ার? তাহলে বেসড অন দিস রিকোয়ারমেন্ট নোট এবার আপনি রাফ খাতাটায় সব পয়েন্ট কনসিডার করে লিখে ফেলেছেন। ফাইনালি এবার আপনি প্রম্পটটা লিখতে বসবেন এবং একজন ইঞ্জিনিয়ার প্রম্পট লেখার বেলায় হবে কি, কৃপণ হতে হবে আপনাকে। কি বললাম? কৃপণ হতে হবে। সামনের দিনে প্রম্পট যেটা হবে, এখন কি হয়, আমরা কস্ট অপটিমাইজ করার জন্য কোথায় যাই? AWS এ কস্ট অপটিমাইজ করতে থাকি। একটা প্রজেক্ট কেউ বানিয়ে ফেলেছে, ফাইনালি একজন ইঞ্জিনিয়ারকে প্রয়োজন হয় যখন AWS এর বিল বেশি চলে আসে, তখন প্রয়োজন হয়। ঠিক এখন যে জিনিসটা হবে, আপনার প্রম্পটের কতটুকু কনটেক্সট আপনি ইউজ করছেন, কতটুকু টোকেন আপনি ইউজ করছেন, সেই জিনিসটার ব্যাপারে আপনাকে কৃপণ হইতে হবে। সো আপনি যদি স্পেসিফিক না হন, আপনি যত বেশি স্পেসিফিক প্রম্পট দিবেন তত আপনি এক প্রম্পটে উত্তর পেয়ে যাবেন, অথবা টোকেন কম লাগবে, বা আপনি যত স্পেসিফিক হবেন এআই তত হ্যালুসিনেট কম করবে। সো সব কিছুকে কনসিডার করে আপনাকে প্রম্পট লেখার সময় মনে করতে হবে, আমি যেটা লিখছি অ্যাকচুয়ালি ইট ওয়াজ সাপোজ টু বি দ্য কোড আই ইউজ টু রাইট বিফোর। মানে আমি যেই কোডটা আগে লিখতাম হ্যান্ড কোড, তখন কি আপনি অসতর্ক হতে পারতেন? আপনি সেমিকলন মিস করলেই আপনার কোড আপনাকে মানে কাজ করতো না, তাই না? কিন্তু প্রম্পটিংয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি অনেক কিছু ভুলভাল ইংরেজি, ভুলভাল এই কথাগুলো বলতে পারছেন। ডোন্ট ডু দ্যাট। আপনি যে রিকোয়ারমেন্ট নোটটা লিখে ফেলেছেন সেখানে যেন সব কিছু সুন্দর করে থাকে। ঠিক আছে? সো সেই জায়গাটায় দেখেন আমি প্রথমে একটা লাইন লিখেছি, ক্রিয়েট আ সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট ফাইল আই ক্যান রান উইথ নোড। খেয়াল করেন এখানে কত কিছু বলা আছে। আমি একটা সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট ফাইল চাচ্ছি, মানে .js ফাইল চাচ্ছি, যেটা আই ক্যান রান উইথ নোড, মানে নোড সামথিং .js, এভাবে যেন আমি রান করতে পারি। তাকে সিম্পল এই আউটপুটটা চাচ্ছি, যেন সে আমাকে উল্টাপাল্টা একটা বড় একটা সেটআপ বলা কিছু না দেয়। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে দেখেন আমি বলেছিলাম লুপ। ফার্স্ট হচ্ছে গোল। আমার গোলটা হচ্ছে, আপনি বলেছিলাম ওয়ান লাইনে লিখতে, ক্যালকুলেট শপিং কার্ট টোটালস, একদম স্পেসিফিক। দেন আসি আমি রুলসগুলা। এই রুলসগুলা পয়েন্ট আউট করতে আমাকে হেল্প করবে হচ্ছে আমার এই যে রাফ খাতাটা ছিল, যে নোটসগুলো লেখা ছিল, সেই নোট অনুযায়ী দেখেন আমি লিখেছি। ফার্স্ট হচ্ছে ইনপুট আইটেমস হ্যাভ প্রোডাক্ট আইডি অ্যান্ড কোয়ান্টিটি, ডু নট ট্রাস্ট প্রাইস ফ্রম ইউজার ইনপুট, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মোস্ট অফ দ্য কেসে আপনি যদি আগে কোডিং না করে থাকেন বা আপনি ইউজ কেস অ্যানালাইসিস না করে থাকেন, তাহলে আপনি প্রম্পটটা লিখবেনই না। দেন হচ্ছে ইউজ মাই প্রোডাক্ট ক্যাটালগ, আমার নিজস্ব প্রোডাক্ট ক্যাটালগ ইউজ করো, মানে আমার কোনো ডেটাবেস থেকে নাও, অথবা হচ্ছে আমি হয়তো তোমাকে একটা হার্ড কোড করে অ্যারে দিয়ে দিলাম। সো মোট কথা আমার প্রোডাক্ট ক্যাটালগ ইউজ করবা, নট ফ্রম ইউজার। কোয়ান্টিটি মাস্ট বি অ্যাটলিস্ট 1, বুঝতে পারছেন? ডিসকাউন্ট পার্সেন্ট অ্যান্ড ট্যাক্স পার্সেন্ট মাস্ট নট বি নেগেটিভ। ঠিক আছে? ডিসকাউন্ট এবং ট্যাক্স যেন নেগেটিভ না হয়। ডিসকাউন্ট ফার্স্ট দেন ট্যাক্স। যেহেতু এআই প্যারট, সে কিন্তু জানে না যে ডিসকাউন্ট পার্সেন্টেজ নেগেটিভ হয় না। ক্লিয়ার? কারণ সে হয়তো মোস্ট অফ দ্য কেসে আপনাকে সঠিকই দিবে, কিন্তু কোনো সময় মাইনাস হয়ে বসতে পারে। ইউ ক্যানট ট্রাস্ট। দেন ডিসকাউন্ট ফার্স্ট দেন ট্যাক্স, এইটা একটা টোটালি ইঞ্জিনিয়ারিং লেভেলের লজিক। আপনি যদি শপিং কার্ট নিয়ে কাজ করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনার জানার কথা যে ডিসকাউন্ট ফার্স্টে অ্যাপ্লাই করা হয়, দেন ট্যাক্স। ঠিক আছে? তারপরে হচ্ছে রাউন্ড মানি টু 2 ডেসিমালস, এটা আমি বলে দিয়েছি যেন মানির দশমিক ভগ্নাংশ না আসে। ঠিক আছে? ক্লিয়ার কাট রুলসগুলো দেওয়া আছে, এবং এই জায়গাটাই ডিপেন্ড করবে আপনি কতটুকু আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আছে। এইটার জন্য আপনাকে অবশ্যই কোডিং করে আসতে হবে, প্রজেক্ট করে আসতে হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে এক্সাম্পল, বলেছিলাম না 2টা এক্সাম্পল দিয়ে দিবেন। একটা হচ্ছে যেমন দেখেন ইনপুট আউটপুটের এক্সাম্পল, 2টা শার্ট $20 করে ইচ, প্লাস 1 মাগ $12.50, টোটাল সাব টোটাল হচ্ছে এটা। ডিসকাউন্ট 10%, ট্যাক্স 8%, ডিসকাউন্ট ফার্স্ট দেন ট্যাক্স। ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে ডেলিভারি কি করবেন। ওকে, মানে ফাইনালি ও আপনাকে কি আউটপুট দিবে, আপনি কি চাচ্ছেন। ও আপনাকে অনেক কিছু বলতে পারে, একটা শপিং কার্ট বানাতে হলে ওরা অনেক কথা বলে। সো এইগুলো আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে স্পেসিফিকভাবে ও আমাকে একটা ওয়ান ফাংশন রিটার্ন করবে, সিম্পল টেস্টস ইউজিং নোডস বিল্ট ইন অ্যাসার্ট মডিউল। সো আপনি যদি এই কথাটা না বলতেন, তুমি শুধু লিখতেন যে টেস্ট কেস লিখে দাও, তাহলে সে হয়তো জেস্ট লাইব্রেরি ইনস্টল করতো, বা আরও কমপ্লেক্স কিছু টেলেনিয়াম ইনস্টল করে একটা বিচ্ছিরি অবস্থা করে ফেলতো, যেটা আমার দরকার নাই। একটা ফাংশন টেস্ট করতে নোডের বিল্ট ইন অ্যাসার্ট লাইব্রেরি ইজ এনাফ। এবং আপনি যেহেতু কোডার ইঞ্জিনিয়ার, দ্যাটস ওয়াই ইউ নো দ্যাট। আপনি নিজে হয়তো আগে লিখতে বসছিলেন, কিন্তু আলসে লাগছে, এআইকে বললেন আমি বলে দিচ্ছি তুমি নোডের বিল্ট ইন অ্যাসার্ট মডিউল ব্যবহার করে এই ফাংশনটা টেস্ট করবা। ক্লিয়ার? এবং টেস্ট কেসের মধ্যে কি কি লিখবে, মানে কি কি মানে তাকে কাভার করতে হবে, সেগুলো কিন্তু আপনি বলে দিয়েছেন অলরেডি। ঠিক আছে? জাস্ট আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলছেন, যেটা আগে কোড করতেন। ক্লিয়ার? প্রিন্ট ওয়ান এক্সাম্পল আউটপুট, এবং আপনি তাকে ফাইনালি আউটপুট এটাও বলছেন, যদি জাভাস্ক্রিপ্ট হয় কনসোল লগ করে আমাকে অ্যাটলিস্ট একটা এক্সাম্পল আউটপুট দেখাও তুমি রান করে।
ঠিক আছে, এটা আপনি বলতে চাচ্ছেন। সো তার মানে আপনি একটা ফাংশন এক্সপেক্ট করছেন, টেস্ট কেস এক্সপেক্ট করছেন ওই ফাংশনটার, এবং ওই ফাংশনটা একবার রান করে আউটপুট কি আসে সেটা দেখতে চাচ্ছেন। ক্লিয়ার কাট প্রম্পট। ঠিক আছে, সো নাও আমরা একটা কথা শুনি, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমি এখানে মাঝখানে একটা অ্যারো দিয়ে দিয়েছি, এটার স্পেসিফিক রিজন আছে, সুমিত সাহা ভার্সন। সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি এটা বিশ্বাস করি না, কারণ যারা প্রম্পট লেখে তারা হচ্ছে মূলত প্রম্পটই লেখে। ঠিক আছে, আমি চাচ্ছি আপনার এই প্রম্পটটাকে ইঞ্জিনিয়ারিং গ্রেডে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আপনাদেরকে বলতে। সো আপনার প্রম্পটই থেকে যাবে যদি আপনি এই লুপটা ফলো না করেন তাহলে, আর যদি আপনি লুপটা ফলো করেন তাহলে আপনার প্রম্পটটাই হয়ে যাবে একটা ইঞ্জিনিয়ারিং। সো যারা আপনাকে বলছে যে আমার ইঞ্জিনিয়ারিং দরকার নাই, কোডিং বোঝার দরকার নাই, ইটস অ্যাবসলিউটলি রং। শুধুমাত্র তারাই এই কথাটা, একটা কথা তারা বলছে না, সেটা হচ্ছে আমি এই প্রম্পটটা লিখতে পারছি কারণ বাবা আমি তো একজন সিনিয়র, সো আমি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করছি, দ্যাটস ওয়াই আই ক্যান রাইট দ্য প্রম্পট। দ্যাটস ওয়াই যে আমি আজকে আপনাদেরকে যে গাইড দিয়ে নিয়ে গেলাম এক্সাম্পলটা দিয়ে, এখানে প্রতিটা লাইনে লাইনে আপনি দেখেন এখানে কোডিং জানা লাগবে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, সো সেটাই আমি বলতে চাচ্ছি। সো আপনারা সিদ্ধান্তটা কার কাছে নিচ্ছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দুইটা ব্যক্তি আছে, আপনারা মূলত যখনই কোনো কিছু নিয়ে কনফিউজড হন তখন আপনারা কোথায় যান? ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছে যান, যারা ভালো কোডিং জানে, বড় কোম্পানিতে জব করছে। যে কোনো একজনের কাছে গেলে সে আপনাকে বলবেই যে হ্যাঁ এখন আমি মোস্ট অফ দ্য কোড এআই দিয়ে লিখছি, কিন্তু সে কিন্তু আপনাকে এর পিছনে প্রত্যেকটা প্রম্পটের জন্য এইটুকু লিখতে গেলে, এইটুকু ইংলিশ যদি আপনাদেরকে লিখতে দেওয়া হয়, আপনাদের মধ্যে অনেকে মানে আর বললাম না আর কি, সো এটা কিন্তু মানুষ তো পড়তেই চায় না, তো সেখানে এত কিছু লিখবেন কি? তারা কিন্তু লিখে যাচ্ছে, তারা সেটা বলছে না। ঠিক আছে, তারা আপনাকে বলছে আমি এখন কোডিং করি না, কিন্তু সে কোডিং না করে এইটুকু লিখতেও কিন্তু কম সময় লাগে না। আমার জন্য এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা যেটা রিটার্ন করবে সেটা লিখতে যত সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে এই প্রম্পটটা লিখতে। ক্লিয়ার? সো এটা নিয়েও আমার দ্বিমত আছে যে এআই আপনার সময় বাঁচাচ্ছে নাকি আরেক লেভেলে যে সময় বাড়িয়ে দিচ্ছে, সেটা ডিফারেন্ট আপনাকে এই বাস্তবতাটুকু স্বীকার করতেই হবে, এআই দিয়েই আপনাকে কোড করাতে হবে। ক্লিয়ার? তো সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে বলছি, সো দ্যাটস হোয়াট কল্ড প্রম্পট টু ইঞ্জিনিয়ারিং। আপনি আমাদের কোডারের ক্ষেত্রে আপনার প্রম্পটটাকে ইঞ্জিনিয়ারিং গ্রেডে নিতে হবে। ক্লিয়ার? সো আমি যদি একটু ব্রেক ডাউন করি, আমরা কি করলাম, আমরা একটা বিগ প্রবলেমকে নিলাম এবং স্মল পিসে ভাগ করলাম, তারপরে আমরা রুলস তৈরি করলাম যেটা এআই যেন কোনো কিছু গেস না করে, দেন আমরা একটা এক্সাম্পল তাকে লিখে দিলাম সো দ্যাট এআই আন্ডারস্ট্যান্ড করতে পারে যে ইনপুট আউটপুট কেমন হবে এবং সে যেন হ্যালুসিনেট না করে। দেন হচ্ছে উই আস্কড ফর টেস্টস, আমরা টেস্ট লিখতে বললাম যেন আমরা এটাকে প্রুভ করতে পারি। দ্যাটস হোয়ার ইঞ্জিনিয়ারিং কামস ইন টু প্লে। একজন নর্মাল কোডার বা একজন নর্মাল সাধারণ মানুষ সে একটা কিছু বানিয়ে নিয়ে চলে যাবে খুশি হয়ে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার বিশ্বাস করবে না এবং সেটা যে প্রতিটা কিছু সব কিছু ইউজ কেস প্রুভ, সেই প্রুফটা সে করতে চাবে। দ্যাটস ওয়াই আপনি এআইকে দিয়ে ফার্স্ট লেভেল টেস্ট লেখায় নেবেন এবং আপনাকে সেই টেস্ট কেসগুলো আবার রিভিউ করতে হবে, সেটা আমি একটু পরে আসছি, ওখানেই আপনার কাজ হয়ে যাবে না। দেন হচ্ছে উই র্যান দ্য টেস্ট সো উই ক্যান ট্রাস্ট ইট। তারপরে আমরা টেস্টটা রানও করতে বলছি তাকে, সেটা টেস্ট করে আমরা যেন সেটাকে সবগুলো টেস্ট কেস পাস করছে কিনা সেটা তাকে আমি বলছি। ঠিক আছে, সো যদি আমি এখন এইভাবে চিন্তা করি, এই লুপটা ফর বিগিনার, মিড লেভেল, ইভেন সিনিয়রদের জন্য এই লুপটা প্রযোজ্য। ইনফ্যাক্ট সিনিয়ররা এটাই ফলো করছে। সো বিগিনারের ক্ষেত্রে সে কি করবে, সে হচ্ছে এরকম ছোট ছোট স্মল ফাংশন লিখতে বলবে এবং টেস্ট কেস লেখাবে। মিড লেভেলের একজন ইঞ্জিনিয়ার এই প্রম্পটটাকেই মোর রুল অ্যাড করবে। একজন বিগিনার যদি 2টা রুল কভার করতে পারে, সে হয়তো 50টা রুল দিতে পারবে এটার মধ্যে। ঠিক আছে, এবং এজ কেসেসগুলো খুব ভালো করে চিন্তা করবে, কোন কোন জায়গায় এটা ফেল করতে পারে সেটা সে ওখানে লিখে দিবে, উইয়ার্ড কেসেসগুলো। সিনিয়র যে থাকবে সে আরও লং টার্ম কনসিকুয়েন্সেস নিয়ে চিন্তা করবে, যে সিকিউরিটি কি হবে, এখানে আর কি কি সিকিউরিটি হতে পারে, সিকিউরিটি প্রবলেম হতে পারে, পারফরমেন্স নিয়ে সে চিন্তা করবে যে কত ফাস্টার করা যায়। দেন সে চিন্তা করবে মেইনটেনেবিলিটি কেমনে বাড়ানো যায়, এই কোড বেসটা যেন আমি 6 বছর চালাতে পারি, আমার একজন ডেভেলপার চলে গেলে নতুন একজন ডেভেলপার আসলে তাকে যেন খুব কুইকলি এটা সে ম্যানেজ করতে পারে, সেই রকম জায়গায় কোড বেসটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং হাউ দ্য কোড ফিটস ইন দ্য বিগার সিস্টেম। যদি এই ছোট্ট ফাংশনটা যদি একটা বিশাল সিস্টেমের অংশ হয়, সেই ফাংশনটাকে আমি কিভাবে ওখানে ফিট করব। কি বলেছিলাম যে আর্কিটেক্ট ডেভেলপারদেরকে দিয়ে ছোট ছোট পিস বাই পিস বানিয়ে নেয়, তারপরে সব কিছুকে কিন্তু এক জায়গায় বিগার সিস্টেমে প্লেস করে, তাই না? সো তাকে ওই জায়গাটায় চিন্তা করতে হবে। ক্লিয়ার? সো দ্যাট ইজ হোয়াট আমাদের অ্যাপ্রোচ হবে। সো আমি ফাইনালি আপনাদেরকে এই রিউজেবল প্রম্পট টেমপ্লেটটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ইউ উইল জাস্ট ফলো দিস টেমপ্লেট। প্রথমে একটা লাইন লিখবেন, একটা কমন একটা মেসেজ লিখবেন এআইকে যে আপনি কি করতে চাচ্ছেন, দেন গোলটা লিখবেন, 3 থেকে 7টা আপনি রুলস লিখে দিবেন, দেন 3 থেকে 7টা বলবো না, যে কটা লাগে, দেন এক্সাম্পল দিয়ে দিবেন, দেন হচ্ছে এজ কেসেসগুলো বলে দিবেন এবং তাকে কি ডেলিভার করতে হবে সেটা আপনি বলবেন। এবং ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এইটা, সেটা হচ্ছে
বিফোর গিভিং কোড লিস্ট দ্য পসিবল মিস্টেক্স অ্যান্ড কনফার্ম দ্য রুলস। আপনি যদি এই জিনিসটা বলেন তাহলে এআই অন্য লেভেলে পারফর্ম করবে। কারণ খেয়াল করে দেখেন, এই ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ হচ্ছে কোড করার আগে এআই বাধ্য করছেন আপনি এআইকে আপনার রুলগুলো ফলো করে পসিবল মিস্টেক কি হতে পারে সেটা নিয়ে চিন্তা করতে এবং কনফার্ম দ্য রুলস। ঠিক আছে? এবং আপনি যে রুলস চিন্তা করেছেন সেটাও ঠিক আছে কিনা। সো তাহলে কি হবে, এআই কোড করা শুরু করে দিবে না। আদারওয়াইজ এআই কিন্তু যেভাবে কাজ করে বেসড অন মাই দ্যাট ভিডিও, এআই কিন্তু নেক্সট ওয়ার্ড প্রেডিকশন মানে ট্রান্সফর্মার আর্কিটেকচার দিয়ে এগুলো কাজ করে। এটার মানেই হচ্ছে সে কিন্তু পুরা কনটেক্সটটা জানে না। সে যেটা করে, সে কি করতে যাচ্ছে সেটাও তার আগে ভিজিবিলিটি নাই। কিন্তু একজন হিউম্যান কাজটা করার আগে ভিজিবিলিটি পায়, কিন্তু একজন এআই সে কিন্তু সেটা পায় না। সে শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড প্রেডিক্ট করতে করতে চলে যায়, তাই না? সো তাহলে সে কিন্তু হোল সিস্টেম আগে থেকে জানে না। কিন্তু যখন আপনি তাকে এইটা বলবেন তখন সে কোডটা কি করবে সেটা পুরাটা ইন্টারনালি তার মধ্যে করে ফেলবে, সে ওইভাবেই করবে। কিন্তু করে এরপর একটা অ্যানালাইসিস ফেস করবে যে কি এরর এখানে হতে পারে, দেন সেটা আপনাকে দিবে, তাই না? সো আপনি এআইকে কাইন্ড অফ বাধ্য করছেন যে তুমি কোড করার আগে তুমি আমাকে আলটিমেটলি মিস্টেকগুলো কি হতে পারে সেগুলো বলো। সো ইটস লাইক টকিং উইথ ইউর এজেন্ট, যে আপনাকে সবকিছু আপনি করিয়ে নিচ্ছেন। দেখেন প্রতিটা জায়গায় আপনি কিন্তু করিয়ে নিচ্ছেন, নট ওকে কোনো থিঙ্কিংয়ে হেল্প করছেন বা ওর কোনো থিঙ্কিংকে আপনি টেকেন ফর গ্রান্টেড ধরছেন। ঠিক আছে? সো আশা করি বোঝাতে পারছি। সো ফাইনালি আমি আপনাদেরকে একটা এআই হাইপ নিয়ে বর্তমান সময়ে যারা এই পর্যন্ত টিকে আছেন, আমার কথা যাদের ভালো লাগে তাদের জন্য আমি কিছু ক্লিয়ার কাট মেসেজ দিতে চাই, যে মেসেজটা এই কমিউনিটিতে কেউ দিচ্ছে না এবং কমিউনিটি সর্বনাশ করছে। সেই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাই লাস্টে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে যে শপিং কার্ট এক্সাম্পলটা দিলাম সেটার একটা এই কার্ড.js যেটা এআই আউটপুট দিল, সেই জায়গাটাতে 2-3টা কথা বলতে চাই। তো চলুন আমাদের কার্ড.jsটা কিরকম হতে পারে সেটা একটু দেখে ফেলি। চলুন এবার দেখা যাক আমাদের এক্সাম্পলটা যখন আলটিমেটলি কোড হিসেবে তৈরি হবে তখন আমাদের সামনে কি আসে। দেখুন শুরুতেই যে আমরা একটা জেএস ফাইল তৈরি করতে চেয়েছি, একদম ছোট লেভেলে নিয়ে এসেছি এবং সে আমাকে সবার প্রথমে কি করেছে, যারা নোড.js বুঝেন না বা যারা জাভাস্ক্রিপ্টটা খুব ভালো করে জানেন না, সমস্যা নাই, বাট যে মেসেজটা আমি দিতে চাচ্ছি সেটা বুঝতে গেলে আমি যেভাবে বলছি এটা ফলো করলেই হবে। সো খেয়াল করুন, প্রথমেই আমি বলেছিলাম যেহেতু টেস্ট করতে হবে সেহেতু নোডের বিল্ট ইন যে অ্যাসার্ট মডিউল আছে সেই জিনিসটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? এবং তারপরে কি করা হয়েছে বলেছিলাম যে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট ডাটাবেস ব্যবহার করব। তো যেহেতু এখানে কোনো ডাটাবেস বা অন্য কিছু করছি না, আমরা একটা ছোট এমভিপি বানাচ্ছি। সো সেখানে একটা প্রোডাক্টের ডাটাবেস এভাবে রাখা হয়েছে, একটা অবজেক্টের মধ্যে 3টা প্রোডাক্ট রাখা হয়েছে। ক্লিয়ার? সো দিস ইজ মাই প্রোডাক্টস, এই হচ্ছে আমার প্রোডাক্ট ডাটাবেস এবং সেখানে 3টা প্রোডাক্ট আছে এবং প্রত্যেকটার নাম এবং প্রাইস সেন্টে দেওয়া আছে, মানে পয়সাতে দেওয়া আছে। ক্লিয়ার? এরপরে একটা ইউটিলিটি ফাংশন আছে, সেটা হচ্ছে মানি, এবং এই ইউটিলিটি ফাংশনটা কি করে, পয়সাকে আলটিমেটলি টাকায় পরিণত করে, বা আমরা যদি ডলারে বলি টাকায় পরিণত করে এবং এটাকে 2 করে, কারণ আমি বলে দিয়েছিলাম যে ডেসিমেল ম্যাক্সিমাম 2 ঘর পর্যন্ত নিতে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন মূল যে ফাংশন আমাদের সেটা হচ্ছে, মূলত আমাদের ফাংশন হচ্ছে কার্ড টোটাল এবং এইটা হচ্ছে কারেক্ট ভার্সন। এই রং ভার্সনটাতে আমি একটু পরে আসছি। খেয়াল করে দেখেন এই কার্ড টোটাল ফাংশনটা কি প্যারামিটারে নিয়েছে। আমি বলেছিলাম যে আমাদের যা জিনিস ভ্যারিয়েবল হিসেবে আছে, লাইক কার্ট আইটেমস, ইউজারের কাছ থেকে তার কার্টে কি আছে ফ্রন্ট এন্ড থেকে শুধু সেইটা লাগবে আমাদের, যে কি প্রোডাক্ট সে কার্টে অ্যাড করেছে, এবং তারপরে লাগবে ডিসকাউন্ট কত এবং ট্যাক্স পার্সেন্টেজ কত। এই জিনিসটা আমরা ফ্রন্ট এন্ড থেকে নিচ্ছি, ঠিক আছে, বা ব্যাক এন্ড থেকেও নিতে পারি। এরপরে কি হলো দেখেন, এই ফাংশনের মধ্যে প্রথমে আমাদের রুল ফলো করে কিছু ভ্যালিডেশন করা হয়েছে। যেই রুল আমি বলেছিলাম যে কার্ট আইটেমস অবশ্যই একটা অ্যারে হতে হবে, তারপরে ডিসকাউন্ট পার্সেন্টেজ অবশ্যই নেগেটিভ হতে হবে, নন নেগেটিভ হতে হবে, এবং ট্যাক্স পার্সেন্টও নন নেগেটিভ হতে হবে। সো এইগুলো হচ্ছে সেই চেকিংগুলো, না হলে এই ফাংশন কাজই করবে না। এরপরে আমার আলটিমেট গোল হচ্ছে সাবটোটাল বের করা আর কি, তাই না? সো সেখানে দেখেন আমার যে ইউজারের যে কার্ডটা এসছে ইউজারের কাছ থেকে, সেইটার মধ্য দিয়ে আলটিমেটলি লুপ করা হচ্ছে এবং প্রত্যেকটা কার্ট আইটেম থেকে প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটি বের করা হচ্ছে। এখান থেকে কিন্তু প্রাইস বের করা হচ্ছে না, ঠিক আছে? একটু পরে বুঝতে পারবেন। এবং সেখানে আরও কিছু, আমি যে রুলসের কথা বলেছিলাম সেখানে আরও কিছু জিনিস চেকিং করা হয়েছে। আননোন প্রোডাক্ট আইডি হলে এটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, যে এমন কোনো প্রোডাক্ট আইডি আপনার এখানে এসছে। আমাদের এখানে প্রোডাক্ট আইডি কি আছে দেখেন, টি শার্ট, মাগ আর বুক, এর বাইরে যদি কেউ কিছু ফ্রন্ট এন্ড থেকে পাঠায় তাহলে যেন সেটা ফিল্টার আউট হয়ে যায়। তারপরে হচ্ছে অবশ্যই কোয়ান্টিটিটার নাম্বার হতে হবে এবং কোয়ান্টিটি যদি 1-এর কম হয় তাহলে কিন্তু এরর থ্রো করে দিচ্ছে। সো ওই রুলগুলো ফলো করছে। ফাইনালি এগুলো যদি ঠিক থাকে দেন আমরা সাবটোটাল তৈরি করছি। খেয়াল করেন এই জায়গাটাই মূল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, যে সাবটোটাল যখন আমি তৈরি করছি তখন প্রোডাক্টের প্রাইসটা আমার দরকার। খেয়াল করে দেখেন প্রোডাক্টের প্রাইসটা কোথা থেকে নেওয়া হচ্ছে। আমি এই পর্যন্ততে জানি যে আমার প্রোডাক্ট আইডিটা রাইট। এখন আমি ওই প্রোডাক্ট আইডিটা আমার মেইন প্রোডাক্ট ডাটাবেসে পাঠিয়ে দিয়ে সেইটার ডট প্রাইস সেন্টটা আমরা বের করছি। এই যে ডট প্রোডাক্ট আইডি, তার যে প্রাইস সেন্টটা সেটা নিয়ে আসা হচ্ছে। তার মানে ইউজারের কাছ থেকে কিন্তু কোনো প্রাইস নেওয়া হচ্ছে না, এইখান থেকে নেওয়া হচ্ছে। ক্লিয়ার? ওকে।
এরপরে আমরা চলে আসি এখানটায় সুন্দর মতো সাবটোটাল, এরপরে আমরা ডিসকাউন্ট বের করছি, এরপরে আমরা ট্যাক্স বের করছি স্ট্রেট ফরওয়ার্ড, তারপরে আমরা টোটালটা করছি। এবং এখানে কিন্তু ওইটা ফলো করা হয়েছে যে আগে ডিসকাউন্ট অ্যাপ্লাই করে তারপরে তার উপরে আমরা ট্যাক্স অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? এই হচ্ছে আলটিমেটলি ফাইনালি আমি সাবটোটাল, ডিসকাউন্ট সেন্ট, ট্যাক্স এবং টোটাল এই সব কিছু আমি রিটার্ন করে দিচ্ছি। সো এইটা হচ্ছে আমার টোটাল কার্ড টোটাল ফাংশন। ক্লিয়ার? এরপরে যেহেতু তাকে আমি টেস্ট কেস লিখতে বলেছি, সে রান টেস্ট নামে একটা ফাংশন নিয়েছে যেটার মধ্যে মূলত টেস্ট কেসগুলো লেখা আছে এবং এই টেস্ট কেসের ফাংশনটা কল করা হয়েছে। সো সে যেন সে টেস্টটা চালাতে পারে। সেখানে সে একটা নর্মাল এক্সাম্পল মানে গুড কেস, সেখানে ইউজারের কাছ থেকে কার্ড হিসাবে কি আসতে পারে খেয়াল করেন, প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটি। জাস্ট এই দুটো হলেই হয়, এখানে কিন্তু প্রাইস নাই। তার মানে এটা একটা গুড কেস, এখানে ইউজারটা নর্মাল ইউজার। সো এ অ্যাটাকার না। সো সে কি করবে, সেই অনুযায়ী এখানে যেটা করা হয়েছে কার্ড টোটাল ফাংশনটাকে কল করা হয়েছে যে কোনো দুইটা ভ্যালু দিয়ে, এবং এই দুইটা ভ্যালু দিয়ে পাঠালে যা যা হওয়া উচিত ছিল সাব টোটালগুলো সেইগুলোকে অ্যাসার্ট মডিউল দিয়ে ইকুয়ালিটি চেক করা হচ্ছে যে এগুলো মিলেছে কিনা। যদি কোনোটা এখানে মিলে যায় মানে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে কোনো এরর থ্রো করবে না, কিন্তু যদি না মেলে তাহলে ওখান থেকেই এই ফাংশনটা এরর থ্রো করে বের হয়ে আসবে। ক্লিয়ার? পরে আর যাবে না। সো তাহলে এই 4টা ইউজ কেস এখানে দেওয়া হয়েছে যে অ্যান্সারগুলো ঠিক আছে কিনা। এরপরে দেখেন একটা অ্যাটাক এক্সাম্পল রাখা হয়েছে যে যদি ওই কার্ডটাই একজন অ্যাটাকার পাঠায়, সে হয়তো এখানে প্রাইসটা পাঠিয়ে দিয়েছে ফ্রন্ট এন্ড থেকে, ঠিক আছে, এবং এই পাশে এসে আপনি যদি কার্ড টোটাল ওই মেসেজটা ব্যবহার না করে, ওই ফাংশনটা ব্যবহার না করে আপনার এআই যদি এরকম কোনো ফাংশন রিটার্ন করতো কার্ড টোটাল আন্ডারস্কোর রং, এই ফাংশনটার মধ্যে এবার আমরা যাব। সেখানে দেখেন ওই সেম কিন্তু সব কিছু, কিন্তু এইবার লুপ যখন করা হয়েছে তখন প্রাইসটা বের করার সময় আইটেম ডট প্রাইস নেওয়া হয়েছে, মানে ইউজার যেই কার্ডটা পাঠিয়েছে, এই যে অ্যাটাকার কার্ড, সেই প্রাইসটা নেওয়া হয়েছে। সো সেখানে কিন্তু দেখেন আমি $1 পাঠিয়ে দিয়েছি। সো আমাদের হিসাব অনুযায়ী ফাংশনটা যদি এইটা হতো, এআই যদি এরকম একটা রেসপন্স দিত, তাহলে কিন্তু আমি ধরা খেয়ে যেতাম। এবং মজার ব্যাপার হচ্ছে, যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানেও কিন্তু এই ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি রং, মানে আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাসার্ট ডট ইকুয়াল এইটা কিন্তু রং হবে না, এটা কিন্তু পাস করে যাবে। ঠিক আছে? এই সেফটাও তো পাস করবেই। ঠিক আছে? সো কাহিনীটা হচ্ছে যে তাহলে কিন্তু, এবং আপনার এখানে এজ কেসগুলো কাভার করা হয়েছে, এটা হচ্ছে অ্যাসার্ট ইকুয়ালের উল্টা, যে যদি থ্রোজ মানে এটা যদি এরর হয় তাহলে এটা পাস করে যাবে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, যেহেতু এগুলো সব উইয়ার্ড কেস, সো এগুলোকে এই কারণে থ্রোজ ব্যবহার করা হয়েছে, মানে আগেরটার উল্টা। সো যদি আমার এই পুরো ফাংশনটা এই রান টেস্ট ফাংশনটা কল করলে যদি কোনো জায়গা থেকে এরর বের না হয়, তাহলে আমার রান টেস্ট পাস হবে এবং পরের লাইনে কনসোল ডট লগ অল টেক্সট পাসড আসবে। ক্লিয়ার? সো আমরা যদি এখন এটাকে চালাই, নোড কার্ড ডট জেএস, দেখেন অল টেস্ট পাসড। ঠিক আছে? সো তার মানে অ্যাটাকারওয়ালা জিনিসটাও কিন্তু পাস করে গেছে। ঠিক আছে? এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এবং ফাইনালি দেখেন যা বলেছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল, আমি বলেছিলাম যে কোডটা রান করে অ্যাটলিস্ট একটা প্রিন্ট আউট দিবা। সো সে সব কিছুর একটা করে প্রিন্ট আউট কনসোল লগ দিয়েছে। দ্যাটস ফাইন। কিন্তু আমি যে জায়গাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে ধরুন আপনি খুব ভালো প্রম্পট শিখেছেন এবং আপনি কোনো কোডিং জানেন না, আপনি কোড অ্যাবসোলুটলি জানেন না, আপনি টেস্ট কেসও লিখতে বললেন, আমার থেকে টেমপ্লেটটা কপি করে আপনি বারবার পেস্ট করেন, তারপরে আপনি ধরে নিলেন এখন তো আমি মানে একদম সিকিউর, সো আমি এখন আর কোনো কোডিং শিখবো না, আমি শুধু এভাবে প্রম্পট লিখবো। তারপরেও আপনি ধরা খাবেন ইফ ইউ ডোন্ট রিভিউ দিস কোড। সেটা বোঝানোর জন্যই আমি এই ইন্টারনাল ছোট্ট একটুখানি লজিক্যাল চেঞ্জ, রিয়েল লাইফ লজিক্যাল প্রবলেম, যেটা শুধুমাত্র একজন হিউম্যান রিড করতে গেলে বুঝতে পারে, সেই জিনিস আমি দিয়ে রেখেছি। সো একবার চিন্তা করে দেখেন একটা ছোট্ট ফাংশনের মধ্যে কিভাবে এরকম একটা লজিক চিপার মধ্যে লুকায় থাকতে পারে। তাহলে একটা বড় কিছু যদি রিটার্ন করে, তার মধ্যে যদি আপনি লাইন বাই লাইন রিভিউ না করেন, তাহলে কত বড় ধরা খেতে পারেন। ক্লিয়ার? সো কোনো কোম্পানি কি এরকম আনরিডেবল কোড এটা বিশ্বাস করবে? সো আপনাকে কি বুঝতে হবে, তার মানে আপনাকে অবশ্যই কোডিং বুঝতে হবে, বিকজ আপনাকে রিড করতে হচ্ছে। এবং এইটা সবসময় মনে রাখবেন, যে জিনিসটা আমি ফাইনালি বলতে চাচ্ছিলাম এআই হাইপ, সেখানে আমি আসছি। আপনাকে এইটা প্রথমে বুঝতে হবে, সবসময় মনে রাখবেন, যে কোনো ডেভেলপারকে আপনি যদি জিজ্ঞেস করেন, একজন এক্সপার্ট ডেভেলপারকে, যে নিজের কোডে কাজ করা বেশি সহজ নাকি অন্যের কোড রিভিউ করে সেটাতে পরিবর্তন করা বেশি সহজ, দেখবেন সবাই উত্তর দিবে অন্যের কোড পড়া সবচেয়ে কঠিন। আপনি নিজেও ট্রাই করে দেখেন, অন্য কারোর কোড আপনি হয়তো বুঝবেনই না, বা ফিগার আউট করতে আপনার অনেক কষ্ট হবে, এবং একটা পর্যায়ে খুব বেশি ফিগার আউট না করতে পারলে কোডারকে দোষ দিয়ে দিবেন যে আপনার কোড ভালো নয়। ঠিক আছে? বাট অ্যাকচুয়াল হচ্ছে তা নাও হতে পারে, আপনি হয়তো সব কিছু বোঝেন না, এ কারণে আপনি তার অনেক ট্রিক বুঝতে পারছেন না। ঠিক আছে? সো তার মানে কোডিং যদি অন্যের হয়, সেটা রিভিউ করা ইজ মোর টাফ। সো যে জিনিসটা বলছিলাম, প্রথম এআই হাইপের যে প্রবলেমটা, যে এআই সব কোড করে দিবে, সেটা আমি আজকে প্রুফ করে দিলাম আপনাদের সামনে, যে এআই কোড করে দিলে কি কি প্রবলেম হতে পারে এবং কিভাবে আমরা ধরা পড়তে পারি।
এবং সেই সাথে আপনারা এটাও বুঝতে পারলেন যে এআই দিয়ে কোড করলে টাইম বাঁচে, এই কথাটাও কিন্তু আসলে বাই প্রোডাক্ট হিসাবে আমার এই ডিসকাশন থেকে বুঝতে পারলেন এটা সঠিক নাও হতে পারে। বয়লার প্লেটিং বাঁচতে পারে, যেটা জুনিয়রকে আপনি দিয়ে করাতেন, ওই কাজটুকু হয়তো বেঁচেছে, কিন্তু এরপরে রিভিউ স্টেপটা কিন্তু টাইম বেড়ে গেছে। রিভিউ স্টেপ আপনি বলতে পারেন ইন্ডাস্ট্রিতে আগেও ছিল, কোড রিভিউ তো জুনিয়রেরটাও করা হয়, ট্রু, কিন্তু সেই কোড রিভিউ ইভেন রিসেন্ট স্ট্যাটিস্টিক্সে পর্যন্ত সেই জিনিসগুলো এসছে, রিসেন্ট টাইমসে যেগুলো এআই দিয়ে কোড করা হয়েছে, হ্যাঁ আগেও কোড রিভিউ করা হতো, কিন্তু সেই কোড রিভিউ করতে যে সময়টা লাগতো এবং সেই কোড রিভিউর যে রেজাল্ট, মোস্ট অফ দ্য কেসেস যে সাকসেস রেজাল্ট, সেইটার সাথে এআই দিয়ে তৈরি করা কোডের রিভিউ স্টেপে অনেক বেশি এরর বেশি আসে, অনেক বেশি লজিক্যাল এরর ধরা পড়ে, অনেক বেশি ইউজ কেসের গ্যাপ থাকে, এবং যার কারণে সময় অনেক বেড়ে যায়। কারণ তখন কি হয়, ওই রিভিউ স্টেপে যদি কোনো কিছু ভুল পাওয়া যায়, তাহলে অতগুলো প্রবলেম সলভ করতে আবার যখন এআই এর কাছে ফেরত যাওয়া হয়, তখনই এআই হ্যালুসিনেট করা শুরু করে। বা ধরে নিলাম কোনো একদিন, দ্য গুড বেস্ট কেস, এআই হ্যালুসিনেট করবে না, স্টিল একটা হিউজ 10,000 লাইনের কোডের মধ্যে থেকে আপনাকে যে সে যখন পরিবর্তনটা করে দিবে, সেই পরিবর্তন করার পরে নতুন যে আরেকটা প্রবলেম অ্যারাইজ করবে না, সেই জিনিসটা আপনি জানেন না। কিন্তু একজন হিউম্যান সে যখন কোড করে, তখন তার একটা ব্রেনের একটা সার্কুলার একটা ডিপেন্ডেন্সি থাকে, সে জানে এই ফ্যাক্টের পরে এই ফ্যাক্ট, এবং আমি যখন কোড করি তখন আমার মাথার মধ্যে যে প্রজেক্টটা নিয়ে কাজ করি, যখনই আমি একটা চেঞ্জ করতে যাই, তখনই আমার মাথার মধ্যে এক্সপার্ট ডেভেলপার হলে তার মাথার মধ্যে লজিক্যালি যখন স্ট্রাইক করে, না এই কাজটা যদি আমি করি তাহলে আমার আরেকটা ফিচার ইম্প্যাক্ট হতে পারে। এই যে হিউম্যানের যে গেসিং পাওয়ার, দ্যাট গেসিং পাওয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য এক্সপার্টিস। সেই এক্সপার্টিসটা সময়ের সাথে সাথে গ্রো করে। এই কারণে একজন সিনিয়রকে কোড বেস দিলে সে তাড়াতাড়ি ডিবাগ করে ফেলতে পারে, ওয়্যারএস একজন জুনিয়র তার অনেক বেশি ইউজ কেসের প্রয়োজন হয়। সো এখানে আমি একটা কথা অবশ্যই বলবো, যে আপনারা ধরে নেন এখন এআই এক্সিস্ট করে না, তাহলে এতদিন যে আপনারা লার্ন করছিলেন, আপনাদের লার্নিংয়ের একটা কমন প্রশ্ন ছিল নিজেদের সবার, সেটা হচ্ছে ভাইয়া আমি কোড দেখলে বুঝতে পারছি, আমি সিনট্যাক্স দেখলে বুঝতে পারছি, কিন্তু আমি লজিক বিল্ডিং করতে পারছি না। ঠিক আছে, সো এআই আসার পরে তাহলে কি এই লজিক বিল্ডিং স্টেপটা বাদ গেল? তার মানে এআই আসার আগেও লজিক বিল্ডিংটাই ছিল মেইন কাজ, যেটা আপনারা করতে পারছিলেন না। কোড দেখলে বুঝছিলেন, কোড লিখতে পারছিলেন, বাট অলওয়েজ দ্য প্রবলেম ওয়াজ লজিক বিল্ডিং। ইভেন এআই আসার আগেও সেটা ছিল, এআই আসার পরেও সেটা আছে। ঠিক আছে, সো এখন আপনারা ক্লিয়ার কাট বুঝলেন যে এআই এর দুনিয়ায় কোডিং কি তাহলে মানে শেখা লাগবে না, কম শেখা লাগবে, নাকি আগের থেকে বেশি শেখা লাগবে? আরেকটা কথা যেটা বলতে চাই, যারা আপনাদেরকে শুধু প্রজেক্ট বিক্রি করতো, বরং আমি বলবো তাদের দিন শেষ। যারা প্রজেক্ট বেসড লার্নিং করাতেন, তাদের দিন শেষ। এবং মোর ট্র্যাডিশনাল লার্নিং, যেটা নিয়ে আমি সারা জীবন বলে আসি, আমাদের ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি, ইভেন দ্য ওয়ার্ল্ডে এতদিন ধরে যে চলছে, প্র্যাকটিক্যাল লার্নিংয়ের জায়গায় কেন থিওরিকে কাভার করানো হয়, থিওরির উপরে কেন ফোকাস করা হয় ইউনিভার্সিটিগুলোতে? বিকজ ওই জায়গাটায় আমাদের গুরুজনরা ঠিকই করে গেছেন, তারা জানেন যে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেন সেটার চর্চা করে আপনি একটা প্রজেক্টকে জেনারেলাইজড ওয়েতে থিঙ্ক করতে পারেন। আপনার কাছে যেন কমার্স, ইআরপি সব প্রজেক্ট একরকম হয়, এবং সব প্রজেক্টকে ব্রেকডাউন করে আপনি আলটিমেটলি ওই ছোট ছোট ফাংশনে নিয়ে আসতে পারেন, ছোট ছোট ব্লকে নিয়ে আসতে পারেন, এবং তারপরে ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করতে পারেন। ক্লিয়ার? সো কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয়নি। দ্য অনলি পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে বয়লার প্লেটিং স্টেজ, ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে পরের এই যে রাইটিং কোড, সেই জিনিসটা কমিয়ে আনা হয়েছে। বাট স্টিল দ্য অ্যামাউন্ট অফ রিভিউ আপনাকে করতে হবে, হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি এক্ষেত্রে সাফার করছে, কারণ আপনি একজন সিনিয়রের উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। সো কোড রিভিউ স্টেজে সিনিয়রকে আপনি ধরেন 2 লাখ টাকা বেতন দিতেন, এবং আপনি জুনিয়র পাইপলাইন নষ্ট করে ফেলেছেন। এই কথাটা আমার ফাউন্ডারদের উদ্দেশ্যে, এবং ইউ আর অলরেডি ফেসিং দ্যাট, কোম্পানিগুলো অলরেডি ফেস করছে। সো তাদেরকে বোঝানোর দরকার নাই, বাট দে আর নট পাসিং দ্যাট মেসেজ টু দ্য কমিউনিটি। সো সেই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে কথাটা বলতে চাই, যারা জুনিয়র পাইপলাইন নষ্ট করে ফেলেছেন এবং 3 থেকে 4 জন সিনিয়রের উপরে নিজের কোম্পানিটা বর্গা দিয়ে দিয়েছেন, তারা কিন্তু সামনের দিনে বিপদে পড়বেন। বিকজ দোজ সিনিয়র্স উইল স্টার্ট টু ব্ল্যাকমেইল ইউ। কারণ আগে ওই সিনিয়রকে আপনি 2 লাখ টাকা দিতেন, সেই সিনিয়র যদি কোনোদিন বলে বসতো আমি চলে যাব, আমার স্যালারি না বাড়ালে, ইউ কুড হ্যাভ কিকড হিম আউট। বাট এখন যেটা হবে, পারবেন না, কারণ সেই সিনিয়র আপনার প্রচুর জিনিসপাতির দখল নিয়ে নিবে, বিকজ ইউ হ্যাভ জাস্ট রুইন দ্য জুনিয়র পাইপলাইন। আপনার কোনো জুনিয়র নাই। সো ওই সিনিয়রকে আগে কোড রিভিউ করতে হতো, এখন সে এআই এর কোড রিভিউ করে, তার সময় বেশি লাগবে, সেটাকে ফিক্সিংও তাকে করতে হবে। সো তার বেতন অনেক বেড়ে যাবে, এবং আলটিমেটলি জুনিয়র না থাকার কারণে আপনার ওই সিনিয়রের প্রতি ডিপেন্ডেন্সি এমন জায়গায় গিয়ে ঠেকবে যে যখন ওই সিনিয়র বুড়া হয়ে আনপ্রোডাক্টিভ হয়ে যাবে, তখনও আপনি তাকে ছাড়তে পারছেন না, এবং আলটিমেটলি ইউ উইল মিস দ্যাট জুনিয়র পাইপলাইন। ঠিক আছে, সো এই ভুলটাই সফটওয়্যার ইকোসিস্টেমকে যেসব ফাউন্ডাররা এইটা মনে করে অলরেডি ধরা খেয়েছেন এবং লুকিং ফর জুনিয়র্স, ঠিক আছে, তাদেরকে ওয়েলকাম করব। আর যারা করছেন না, তাদেরকে ডেফিনেটলি বলবো জাস্ট পার্সপেক্টিভটা চেঞ্জ করুন, থিঙ্কিং পার্সপেক্টিভটা। জুনিয়র আপনাদের লাগবে, কিন্তু এফিশিয়েন্ট জুনিয়র লাগবে, যে জুনিয়র
প্রচুর পরিমাণে কোডিং জানে, ভালো করে সিনট্যাক্সও জানে। আরেকটা পারসেপশন আছে যে আমি যেহেতু কোড করব না, তাহলে কোডের সিনট্যাক্সটা আমি তো না জানলেও হয়। ট্রু, কিন্তু আপনি দেখেন আমি আপনার সামনে যখন ছোট্ট একটা card.js নিয়ে আসলাম, তখন আপনি যদি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স না জানেন, তাহলে কি আপনি এই কোডটা বুঝতেন কি না? তারপরে যদি আপনি পাইথন, আপনি ধরেন একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, আপনি উপরে লিখতে বলে গিয়েছিলেন এআইকে যে জাস্ট বিল্ড মি এ শপিং কার্ট, সে আপনাকে জাভাতে একটা কিছু বানিয়ে দিল, ঠিক আছে? সো আপনি সেই সিনট্যাক্স জানেন না। সো ইন দ্যাট কেস আপনি যত বড় প্রোগ্রামারই হন না কেন, আপনি যদি ওই সিনট্যাক্সের কোনো দখল আপনার না থাকে, তাহলে আপনি বিপদে পড়বেন। ক্লিয়ার? সো আশা করি আমি মেসেজ দিতে পেরেছি। সো ফাইনাল মেসেজেস, লার্নার যারা আছেন, এই ভয়ঙ্কর এআই ট্র্যাপে পড়বেন না যে আপনাকে লার্ন করতে হবে না। আপনি পরামর্শটা কার কাছে নিচ্ছেন সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি পরামর্শ নেন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছে, দ্যাটস ফাইন, বাট ইন্ডাস্ট্রি এক্সপার্ট কিন্তু একজন লার্নারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন না। সো কারণ তিনি এআই এর আগেও কোড করেছেন, এআই এর পরেও এখন কোড করছেন। সো যার কারণে তার কিন্তু ইঞ্জিনিয়ারিং স্কিলটা আছে, উনি ওইটাকে অ্যাপ্লাই করে এআইকে দিয়ে বেস্ট আউটপুট নিতে পারছেন। কিন্তু উনি যখন আপনাকে সাজেস্ট করছেন, তখন যখন আপনি গিয়ে তাকে প্রশ্ন করছেন, আপনি এখনো কোডিং শিখছেন না, ইউ আর থিঙ্কিং টু লার্ন সামথিং, অর এই প্রফেশনে আসতে চাচ্ছেন, তাকে আপনি জিজ্ঞেস করলেন যে ভাইয়া আপনারা কি এআই দিয়েই সব কোড করে ফেলেন, তাহলে কি আমার এখন কোডিং শেখার দরকার নাই? উনি হয়তো বলে ফেলবে যে হ্যাঁ, আমরা তো অধিকাংশ কাজ এখন এআইকে দিয়েই করি এবং ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। উনি কিন্তু এক লাইনে এইটুকু বলবে, কিন্তু আপনি এখান থেকে যে রং মেসেজটা পাচ্ছেন সেটা হচ্ছে তাহলে কোডিংটা শেখা লাগবে না। এই ব্লান্ডারটা সিনিয়ররা খুবই অবিবেচকের মতো এই কথাটা বলছেন। খুবই যারা রেসপন্সিবল সিনিয়র তারা হয়তো বলছেন যে না, তোমাকে কোডিং শেখা লাগবে তার মানে। কিন্তু এই কথাটা মনে রাখবেন যে আপনারা শুধু আইসবার্গের অর্ধেক নিয়েন না, পানির তলায় যেটা আছে, যেটা আপনার লার্নিং, ওইটা কিন্তু লাগবে। সো এআই ছাড়া, এআই যে হাইপটা যে কোডিং জানা লাগবে না, কোডিং না জেনে আপনি এআই দিয়ে প্রজেক্ট করতে পারবেন বা যে কোনো কিছু বানাতে পারবেন, দ্যাটস জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। বাট আইসবার্গের নিচে যে বিশাল দানব বসে আছে, সেই দানবটা কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং লার্নিং স্কিল, যেটা আপনার প্রচুর পরিমাণ থিওরিটিক্যাল ফান্ডামেন্টাল, প্রচুর পরিমাণ লজিক বিল্ডিং মাইন্ডসেট এবং প্রচুর পরিমাণ ইউজ কেস অ্যানালাইসিস থেকে আসবে, যেটা একজন পিওর কোডারের মধ্যেই থাকবে। সো কোডিং মরে যাচ্ছে না, কোডিং আরও ভয়ঙ্কর ভ্যালু নিয়ে এই টিচিং, এই ফান্ডামেন্টাল ভিডিওগুলো একটা সময় গিয়ে কিছুদিন পরে সবচেয়ে বেশি মানুষ আবার পয়সা দিয়ে দেখবে, এইটুকু আমি বলতে পারি। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে আপনারা জাস্ট কি বলবো, ডুম করে দিয়েছিলেন যে আপনারা ফান্ডামেন্টাল ভিডিও যারা বানান তাগুলো দেখার দরকার নাই, পিপল উইল কাম ব্যাক টু দিস ভিডিওস এগেইন, পিপল উইল কাম ব্যাক টু দিস ইঞ্জিনিয়ারিং আর্টিকেলস, রাইট, রিসার্চ, এগুলোর দিকে ফেরত আসবে। বিকজ যে স্বল্প সংখ্যক মানুষ এই ভয়ঙ্কর এআই হাইপের মধ্যে পড়ে লার্নিং বন্ধ করে দিয়ে নিজেদেরকে ডাম বানিয়ে ফেলছেন, শুধু প্রজেক্ট বানিয়ে শেয়ার করছেন, দোজ প্রজেক্টস চিন্তা করে দেখেন না, সবাই যদি এরকম প্রজেক্ট বানায় তাহলে সেই প্রজেক্ট কে কিনবে শুধু সেগুলো যেগুলো অ্যাকচুয়ালি, যে বললাম, যার মধ্যে লজিক বিহাইন্ড দ্য সিন লুকিয়ে আছে, সেই প্রজেক্টগুলো মানুষ কিনবে, যেটা এআই দিয়ে করা সম্ভব হবে না, মানুষ লাগবে, সেইটাই একমাত্র বিক্রি হবে, শুধু এআই দিয়ে করা জিনিস বিক্রি হবে না। ঠিক আছে? সো আশা করি এই ভিডিও থেকে আমি আপনাদের সকলের পারসেপশনটা, এবং আমার মূল উদ্দেশ্য ছিল লার্নারদেরকে বাঁচানো, ঠিক আছে? কারণ আমাদের সিনিয়ররা দুঃখজনক হলেও ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এই জিনিসটা পরিষ্কার করে বলছেন না, মেসেজ দিচ্ছেন যে এআই এর যুগে এআইকে এমব্রেস করো, কোডিং তোমাদের হাতে করা লাগবে না। এই মেসেজটা ইজ আ রং মেসেজ। আরো ক্লিয়ার করে আমি যেভাবে বললাম এইভাবে বলতে হবে, কোডিং খুব ভালো করে জানা লাগবে, সিনট্যাক্সও নিজে করা লাগবে, সো দ্যাট আই এম গেট ইউজ টু ইট। আমি ইউজ টু হওয়ার পরে দেন আই ক্যান প্রম্পট, এবং তারপরে যেন সে আউটপুট দিলে সেটা দেখেই আমার চোখের সামনে মনে পড়ে এই যে এই জায়গাটায় ভুল হয়েছে। সো সিনট্যাক্স যদি না বুঝি তাহলে ভুল কিভাবে বুঝবো? ঠিক আছে? সো আশা করি আমার মেসেজটা পেয়েছেন। আশা করি এই ভিডিও থেকে আপনাদের যারা মনোযোগ দিয়ে এই পর্যন্ত এসেছেন তাদেরকে আমি স্যালুট জানাই, এবং শুধু তাদের জন্যই আমি ভিডিও বানাই, কোনো সমস্যা নাই যদি এই মুহূর্তে 10 জন ইউজার এই পর্যন্ত এসে পৌঁছান। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে এই চ্যানেলে আরও ভিডিও বানাবো, আর যদি এরকমই রেসপন্স আসে যে এআই এর যুগে কোডিংয়ের দরকার নাই, তাহলে আস্তে আস্তে আমরা চুপ হয়ে যাব। ঠিক আছে? তাতে আমাদের কিছুই যায় আসবে না, কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।